আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ যারা শুনছেন, আমাদের মার্চ ফরওয়ার্ডের নতুন প্রোগ্রাম ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে বিসিএস কনফিউশন জোন নাম থেকেই বোঝা যাচ্ছে আমরা পরীক্ষার আগে কয়েকটা বিষয় নিয়ে খুব ইতস্তত থাকি, খুব বিভ্রান্ত থাকি, খুব কি বলবো হতচকিত অবস্থায় থাকি। যখন এক একটা বইতে আমরা এক এক ধরনের তথ্য পাই, এক এক ধরনের তথ্য উপস্থাপন, এক একটা বইটার সাথে আরেকটা বইয়ের যে ভিন্নতা সেটা আমাদেরকে অনেক সময় কনফিউজড করে, হতাশ করে। আমাদের কিছু করার থাকে না, আমরা হাত পা এদিক সেদিক করি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে কথা বলি। এই সময়টা খুব ভালো হয় যদি আমরা এক্সপার্টদের সাথে একটু কথা বলে নিতে পারি, কারণ অনেক বেশি বই ঘাটাঘাটি করা। ঠিক এই সময়ে আজকে পরীক্ষার সিট আসন বিন্যাস ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন, গতকালই ঘোষণা করেছিল, আজকে ইতিমধ্যে আমার মনে হয় সবাই জেনেছেন। সুতরাং এই সময়ে রেফারেন্স খোঁজার জন্য অনেক বই খোঁজাখুঁজি করা এটা খুব একটা ভালো মাধ্যম নয়। যা জানেন তো ভালো, যদি ভুলও জানেন সেটা নিয়ে টেনশন ফিল করার কোনো কারণ নেই। যেটা জানেন সেটা এখন আপনাদের স্টকে রাখেন। না জানার চেয়ে ভাষা জানা ভালো, তো একেবারে না জানার চেয়ে অল্প জানা ভালো। এই সমস্ত বিষয় তো আছে। পাশাপাশি এরপরও আমরা চেষ্টা করব, যেহেতু এবার অনলাইনে আমাদের সুযোগ হয়েছে, এই আলোচনাগুলো এর আগের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় আমরা এভাবে খোলামেলা করতে পারতাম না। হয়তো যিনি যেখানে পড়াচ্ছেন, যে ক্লাসরুমে পড়াচ্ছেন, একটা সীমাবদ্ধ এরিয়ার মধ্যে এই আলোচনাগুলো সীমাবদ্ধ থাকতো। কিন্তু এখন সুযোগ হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে সারা দেশবাসীর কাছে, যারা বিসিএস পরীক্ষার্থী তাদের সকলের কাছে আমাদের আজকে মেসেজ করে মেসেজগুলো পৌঁছে দেওয়া, তাদের কাছে পৌঁছানো, তাদেরকে যতটুকু সম্ভব তাদের কনফিউশন গুলো রিমুভ করা, দূর করা, এবং তাদেরকে কনফিডেন্ট বা তাদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে তাদেরকে পরীক্ষার ব্যাপারে আরো বেশি কনফিডেন্ট করে নেওয়া, এই বিষয়গুলোকে সামনে রেখেই মার্চ ফরওয়ার্ড ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য নতুন এই প্রোগ্রাম নিয়ে এসেছে। কয়েকটা পর্বে আমরা বিসিএস এর 10টা সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা কনফিউজ হই সেই বিষয়গুলো যেগুলোতে অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ থাকে। আমরা এটা সীমিত সময়ের মধ্যে চেষ্টা করব সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করার জন্য। আমাদের আশা যে পরীক্ষার হলে আমাদের আলোচনার নিরিখে আমরা কিছু একটা পথ নির্দেশ আপনাদেরকে করার চেষ্টা করব। আমাদের এই প্রোগ্রামে যারা থাকবেন তারা সবাই বিসিএস নিয়ে অনেকদিন ধরে নিজেরা পড়ছেন, পড়াচ্ছেন, সুতরাং বলা যায় এরা সবাই বিসিএস এর এক্সপার্ট। যে সম্মানিত শিক্ষকদের সাথে আপনাদের প্রতিনিয়ত ক্লাসে দেখা হচ্ছে গত 6 মাস ধরে বিসিএস মার্চ ফরওয়ার্ড অনলাইন প্ল্যাটফর্মে, তাদের সাথে সরাসরি কনভারসেশন করা, তাদের সাথে নিজের শরীক হওয়া একটা প্রোগ্রামের এই সুযোগটা হলো। আমাদের বিভিন্ন পর্বে সাবজেক্ট ওয়াইজ আমাদের যে কনফিউশন জোন, এই প্রোগ্রামগুলোতে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের যাদের ক্লাস করেছেন তাদের সবাইকে নিয়ে আসবো। আজকে প্রথম পর্বে আমরা নিয়ে এসেছি বিসিএস পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং 1 নাম্বার সাবজেক্ট বাংলা ভাষা ও সাহিত্য। আজকে কনফিউশন জোন হচ্ছে বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে। আমরা আজকে আমাদের সম্মানিত দুজন শিক্ষক, শ্রদ্ধেয় মোস্তাফিজুর রহমান স্যার এবং আমাদের আরেকজন শিক্ষক তহিদুর রহমান স্যার, আমরা দুজনের কাছ থেকেই আজকে শুনবো বিভিন্ন কনফিউশন যেগুলো আছে, গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে প্রশ্নের, বেশি আলোচিত এই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনার চেষ্টা করব। আশা করি সকলে শরীক হবেন। আমি আপনাদের সবাইকে বলবো এটা অবশ্যই একটা ডিফারেন্ট টেস্টের, ভিন্ন স্বাদের একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। আপনার নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখুন। বন্ধু বান্ধব যারা বিসিএস পরীক্ষা দিবেন 19শে মার্চ, তাদেরকে আপনি নাম মেনশন করে দেন যাতে তারা শুনতে পারে, এবং অবশ্যই আপনার মনে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি করতে ভুলবেন না। যার যত ইচ্ছে প্রশ্ন আপনারা করতে থাকুন, আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাইলাইটস করে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা আমাদের সাথে শরীক হবেন। আমি মোস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মোস্তাফিজুর রহমান স্যার একজন সিনিয়র ফ্যাকাল্টি। স্যার নিজেই একটি সরকারি কলেজে পড়ান, বেসরকারি কলেজে পড়ান বাংলা বিষয়ে, এবং আমাদের আরেকজন হচ্ছেন তৌহিদ স্যার। দুইজনই খুবই ভালো বাংলা শিক্ষক, সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং স্কিল্ড দুজন ম্যানপাওয়ার, দুজন বিসিএস এক্সপার্ট অন বাংলা ভাষা অ্যান্ড লিটারেচার। আমরা আশা করি তাদের সান্নিধ্য, তাদের পরামর্শগুলো আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। আমি মোস্তাফিজ স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যারকে শুনতে পাচ্ছেন? মুস্তাফিজ স্যার শুনতে পাচ্ছেন?
মুস্তাফিজ স্যার একটু আনমিউট করতে হবে। মুস্তাফিজ স্যার একটু আনমিউট করুন প্লিজ। আপনি শুনতে পাচ্ছেন মুস্তাফিজ স্যার? জি শুনতে পাচ্ছি। আপনাকে মার্চ ফরওয়ার্ড বিসিএস কনফিউশন জোন প্রথম পর্বের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। তৌহিদ স্যার শুনতে পাচ্ছেন? তৌহিদুর রহমান। আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকে আমাদের যাদেরকে আমরা পড়ালাম গত 6 মাস ধরে তাদেরকে আমরা একটু পরীক্ষার গাইডলাইন দেওয়ার জন্য বাংলা বিষয়ে আজকে আমাদের এই আলোচনা। আপনারা দুইজন খুব ভালোভাবে অবগত আছেন। আমাদের বন্ধুরা যারা শুনছেন, বিশেষ করে 41তম বিসিএস প্রার্থী যারা আছেন, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে থ্যাংক ইউ ফারজানা সরকার, থ্যাংক ইউ ভেরি মাচ। মোবাশ্বেরা লিখন আমাদের খুবই নিয়মিত একজন টপ ফ্যান, ধন্যবাদ। কানিস ফাতেমা আছেন, থ্যাংক ইউ। আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। ফিরোজ হোসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে আমরা ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের প্রোগ্রামে সরাসরি প্রবেশ করতে চাই। আমি প্রথমেই প্রশ্নটা করব আমাদের মুস্তাফিজুর রহমান। বিসিএস একটা প্রশ্ন এসেছিল, যে প্রশ্ন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে। আমরা অনেক বেশি আলোচনা করেছি এই প্রশ্নটা নিয়ে। বাংলা সাহিত্যের জনককে? কেউ দিয়ে এসেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, কেউ দিয়ে এসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটা নিয়ে পরীক্ষা হলো সম্ভবত 34-35তম বিসিএস পরীক্ষায়, এবং এটা নিয়ে পরবর্তীতে আলোচনার বন্যা বয়ে গেছে সারা বাংলাদেশে। বিশেষ করে যারা বিসিএস ক্যান্ডিডেট, যারা বিসিএস পড়ান এবং বিসিএস নিয়ে ভাবেন, তাদের সকলে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছিল। এই প্রশ্নের উত্তরটা কি পাওয়া গেছে? আপনি কি বলবেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় এবং সর্বশ্রদ্ধেয় স্যারকে, ওবায়দ স্যারকে, যে তার এই মার্চ ফরওয়ার্ড থেকে একটার পর একটা ক্রিয়েটিভিটি প্রোগ্রাম তিনি যে হাতে নিয়েছেন। আজকের এই প্রোগ্রামটা আমি প্রথম যখন আমাকে বললেন যে এরকম একটা প্রোগ্রামই আমরা করবো, ইনভলভ হবো, তো আমি তখনই ভাবলাম যে আসলে আপনার মাথায় এত ছোট ছোট সূক্ষ্ম বুদ্ধিগুলো যে আসে, এটা খুবই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে পরীক্ষার আগে এরকম একটা প্রোগ্রাম আমাদের স্টুডেন্টদের, আমরা যখন পরীক্ষা দিয়েছি, বিসিএস এর পরীক্ষা দিয়েছি, সারা বছর পড়াশোনা করেছি। আর পড়াশোনা করতে গিয়ে একটার পর একটা বিভিন্ন সাবজেক্টে একটার পর একটা প্রশ্নে কনফিউজিং কোশ্চেন গুলো আমাদের সামনে এসেছে। আমরা এই প্রশ্নগুলো নিয়ে এতটা বিব্রত হয়েছি, হাতের কাছে যে বইগুলো আছে দেখা গেছে যে এই বই একটা পড়েছি, আরেক বই আরেকটা পড়েছি, তো টালমাটাল অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, কোনো সমাধান পাইনি। একজনকে বলি এক একটা বলে, কিন্তু এটার সমাধানগুলো তো আমাদের জানতে হবে। আমি একটা কথা সবসময় বলে থাকি যে অনেক পড়লাম কিন্তু এখানে ভুলে ভরা, তার চেয়ে বরং আমি যদি কমও পড়ি এবং গঠনমূলক পড়াশোনা করি, সেখানে যদি অল্পও পড়ি এবং নির্ভুল পড়ি, সেটা আমার জন্য বেশি কাজের হবে। এবং পরীক্ষার হলে আমরা সেই বিষয়টা দেখি যে এমন কোন স্টুডেন্ট নাই যে বলে না যে আমার এই প্রশ্নটা জানা ছিল, ভুল হয়ে গেছে, এরকম। এটা একটা বিষয়। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় পরীক্ষায়, যে প্রশ্নগুলো আসলে সেটা আসলেই সঠিক উত্তর আছে কিনা, সেই বিষয়টা নিয়ে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়। তো আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে বাংলা সাহিত্যের জনক কে, আমার মনে হয় পরীক্ষায় এই কোশ্চেনটা 34তম বিসিএস এসেছিল। তো 34তম বিসিএস এর আগে এরকম প্রশ্ন আমার মনে হয় না কেউ কখনো শুনেছে, কেউ কখনো কোথাও দেখেছে। দেখবেই বা কেন আর শুনবেই বা কেন? আসলে প্রশ্নটা সঠিক ছিল না। প্রথম কথা হলো এই প্রশ্নটা সঠিক ছিল না। কেন সঠিক ছিল না? কারণ বাংলা সাহিত্যের জনক, সাহিত্য এটা একটা টোটাল একটা ইউনিটির নাম, একটা এন্টিটির নাম। বাংলা সাহিত্যের মধ্যে অনেক শাখা প্রশাখা আছে। বাংলা সাহিত্যের মধ্যে কবিতা আছে, গল্প আছে, নাটক আছে, উপন্যাস আছে, প্রবন্ধ আছে, বিভিন্ন দিক আছে বাংলা সাহিত্য। তো আমরা এমন কোনো ঘটনা এখানে ঘটে নাই যে সবগুলো মিলে শুধু সাহিত্যকে সাহিত্য, আর সেক্ষেত্রে সাহিত্যের জনক হিসেবে একজন বাংলা সাহিত্যে আগমন ঘটলো, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আসলে জনক বলতে তো তাকেই বোঝায় যে কি করেছেন,
জন্ম দিয়েছেন, যিনি প্রবর্তন করেছেন, যিনি সৃষ্টি করেছেন। তো বাংলা সাহিত্যের এখানে জন্ম আসলে ওইভাবে কথাটাকে আমরা এটা একটা ভেগনেস কথা, এটা একটা অস্পষ্ট কথা। সাহিত্যের জনক বলে আসলে কেউ নেই। তাহলে আমার এখানে হ্যাঁ বলুন। তাহলে আমাদের প্রশ্নটা হলো, এই যে পরীক্ষার্থীরা, আপনি খুব যথার্থই বলেছেন, বাংলা সাহিত্যের জনক এই ধরনের কনসেপ্ট নিয়ে বাংলা সাহিত্যে সরাসরি কোনো আলোচনা নেই, এবং পরীক্ষার কয়েক বছর পরেও আমরা কোনো এই বিষয়ে কোনো মানে খুঁজে খুব ভালো কিছু আমরা পাইনি। দ্যাট মিনস আপনার উত্তর থেকে বোঝা যাচ্ছে এই প্রশ্ন হয় প্রশ্নটার মধ্যে ভুল আছে অথবা উত্তর অপশনের মধ্যে ভুল আছে। খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, আপনি আমার সাথে একমত হবেন, প্রশ্নটার মধ্যে হয়তো একটা ভুল আছে। সেক্ষেত্রে আমাদের যারা ক্যান্ডিডেট, যারা পরীক্ষার হলে সময়টা পাস করবেন, পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদের প্রতি আপনার পরামর্শ কি, তারা কি করবে সেক্ষেত্রে? আচ্ছা, একটা বিষয় হলো মানে দুই ধরনের ঘটনা ঘটে কোশ্চেনের মধ্যে। একটা হলো কোশ্চেনটাই ভুল, একটা হলো প্রশ্নটাই ভুল, এটা একটা। আরেকটা হলো প্রশ্ন ঠিক আছে কিন্তু কন্ট্রাডিক্টরি উত্তর আছে, সেটা আরেকটা বিষয়। তো যে প্রশ্নটা ভুল, এই ভুল প্রশ্নের উত্তর তো আর কখনো সঠিক উত্তর হবে না। যে প্রশ্ন ভুল, যে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নটাই যদি ভুল হয়, তো উত্তর সঠিক আসবে কিভাবে? তো সঠিক উত্তর তো এখানে আসার প্রশ্ন নয়। তো আমি যদি মনে এটা কনফার্ম হয়ে নিই যে এই প্রশ্নটা আসলে সঠিক নয়, তাহলে ওই প্রশ্নটা আমার এড়িয়ে যাওয়া ভালো। কারণ হলো এখানে আমাদের মানে 4টা অপশনের মধ্যে একটাই শুধু কারেক্ট হিসাবে গণ্য করা হয়, যদি ওইরকম দ্বৈত ভাবে কোনো উত্তর না থাকে, যেমন ক প্লাস খ বা খ প্লাস গ, এরকম যদি উত্তর না থাকে, তাহলে 4টা থেকে আমাদেরকে একটা চুজ করতে হয়। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা যদি না থাকে, তাহলে আমি ওই প্রশ্নের উত্তর করতে যাওয়া মানে এটা আমার জন্য বুমেরাং হতে পারে। সেই প্রশ্নটা ছেড়ে দেওয়ার জন্য বেটার, সে উত্তর না করা ভালো। আপনি বলছেন সেক্ষেত্রে আপনার উত্তর না করে সেটা লিভ করবে, পাস করে যাবে, কোন উত্তর সে দাগাবে না, এটি হচ্ছে আপনার পরামর্শ নাকি? হ্যাঁ, এটা আরেকটু বলি, সেটা হলো আমি যদি ভুল উত্তর করি, ভুল উত্তর করলে তো আমার নেগেটিভ মার্কিং হবে, তাহলে সেক্ষেত্রে আমি কেন উত্তর করতে যাব? এই কারণে উত্তরটা করব না। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তৌহিদ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। আমাদের বাংলা ভাষা ও সাহিত্যে বিসিএস প্রিলিমিনারি অংশে দেখা যাচ্ছে 35 নম্বর বরাদ্দ এককভাবে একটি সাবজেক্টের সর্বোচ্চ বরাদ্দ। একটি হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে, আরেকটি হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্যে। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আমরা যেটাকে ভাষা বলছি, ল্যাঙ্গুয়েজ যেটা বলছি, যেটাকে আমরা অনেকে ব্যাকরণ বলি, গ্রামার বলি, ল্যাঙ্গুয়েজ বলি, যেভাবে বলি না কেন, এটাতে নম্বর বরাদ্দ হচ্ছে 15 নম্বর, আর সাহিত্যে হচ্ছে 20 নম্বর। এই 15 নম্বরের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? কোন টপিক গুলোর উপরে তাদের গুরুত্ব বেশি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? ওকে, থ্যাংক ইউ স্যার। আমি যদি ব্যাকরণ অংশের কথা বলি, তো ব্যাকরণ থেকে কিন্তু খুব যে বেশি মানে বিসিএস এর প্রশ্ন আসে বিষয়টা এমন না। আসলে আমাদের ব্যাকরণ টপিকসটা পড়ার বেশ বড় উদ্দেশ্য হচ্ছে যেন এখান থেকে আমাদের কনফিডেন্সটা বেশি গ্রো হয়। ফার্স্ট হচ্ছে আমাদের ব্যাকরণ টপিকসটা যত বেশি জানা থাকবে তত আমার কনফিডেন্সটা গ্রো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত তা হচ্ছে ব্যাকরণের অংশ থেকে, তা হচ্ছে বিরচন পাঠ। কিন্তু বিরচন পাঠটা কেন আমরা বেশি পড়বো? কারণ বিরচন পাঠের টপিকস কম থাকে, মানে তথ্য যদিও তথ্য বেশি, কিন্তু টপিকস মানে আমরা সিরিয়াল ক্যাটাগরি যদি পড়ি তাহলে ক্যাটাগরি যদি কম পাই, কিন্তু মার্কস আর্ন করা যায় বেশি। আর ব্যাকরণের টপিকস থেকে প্রায় 30-এরও অধিক। 30-এর অধিক থেকে যদি পড়াশোনা করি তাহলে আমরা ওখান থেকে প্রশ্ন কমন পেতে পারি 4টা থেকে 5টা। কিন্তু বিরচন যদি দিকে যদি নজরটা বেশি দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে মার্কসটা পাচ্ছি বেশি। আর যেটা প্রথম আমাদের যেখানে মার্কসটা সবচেয়ে বেশি আছে তা হচ্ছে সাহিত্য অংশ থেকে। তো সাহিত্য অংশ থেকে আমাদের কিন্তু প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টা যুগই আছে এবং 3 যুগ থেকেই প্রশ্ন হয়। তো আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখা যায় তাহলে অটোমেটিক সবাই জেনে গেছেন যে কোথা থেকে প্রশ্ন বেশি আসে। তো প্রাচীন যুগ থেকে যেমন চর্যাপদ থেকে বেশি প্রশ্ন আসছে, মধ্যযুগ থেকে তুলনামূলক প্রশ্ন কম আসে, আর আধুনিক যুগটা তো অনেক বড় টপিকস হয়ে যায়। তো অনেকেই এই কারণে আধুনিক যুগটাকে স্কিপ করতে চান। তো আমার মতে যে আধুনিক যুগটাকে এখন এই মুহূর্তে প্রায়োরিটি দেওয়াটা বেশি দরকার। কারণ আমরা প্রাচীন যুগে যা জানি ওইটা একটা মুষ্টিমেয় একটা টপিকস, ওই টপিকসের বাইরে থেকে প্রশ্ন আসছে না বা আসে না, ওইটা আমরা ইজিলি ক্যাপচার করতে পারি। কিন্তু আধুনিক যুগটা কিন্তু আমরা ক্যাপচার করতে অনেক বেশি সময় লাগে। কারণ শুধু আধুনিক যুগটা শুধু বাংলা সাহিত্য
যে এত লেখক আসছে বা এত গুণী শিল্পী বলতে পারি বা লেখক বলতে পারি বা কবি সাহিত্যিক আসছে, তো তাদের বিষয়ে কিন্তু সবকিছু জানাটা অনেক টাফ হয়ে যায়। তো সেই দৃষ্টিতে মানে আমাদের বাংলার জন্য ফুল প্রিপারেশন নিতে গেলে আমাদের একটু থিঙ্ক করতে হবে যে যে আমাকে কোন কোন টপিকস আমার দুর্বলতা আছে, কোন কোন বিষয়গুলো পড়লে আমি বেশি মার্কস আর্ন করতে পারি, সেইগুলো আগে এক সাইড করে রাখা। এরপর দেখতে হবে যে কোথায় আমার দুর্বলতা আছে, যে কোন জায়গাতে আমার দক্ষতাটা বেশি, সেই বিষয়টাকে দিকে মনোযোগ মানে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে হয়তো আমরা বাংলাতে ভালো করতে পারবো ইনশাল্লাহ। মোস্তাফিজ স্যারকে যদি জিজ্ঞেস করি, আপনি অনেকদিন ধরে বাংলা পড়াচ্ছেন, কলেজে পড়ান, বিসিএস লাইনে প্রায় দীর্ঘদিন ১.৫ দশকের মতো পড়াচ্ছেন, আপনার কি মনে হয় বাংলা ৩৫তম বিসিএস এর থেকে বাংলায় নম্বর বন্টনের ফলে ৩৫ নম্বর করা এবং সেখানে সাহিত্যের জন্য ২০ নম্বর বরাদ্দ, আবার ব্যাকরণের জন্য ২০ নম্বর ১৫ নম্বর বরাদ্দ, এই টোটাল ৩৫ নম্বরের জন্য একজন ক্যান্ডিডেটের দিক থেকে, এখন তো পরীক্ষা ভেরি ক্লোজ, হয়তো আর 10 দিন সময় আছে আমাদের, কিভাবে সে কাজটাকে গুছিয়ে নিতে পারে বাংলা প্রিপারেশনটা, আপনি যদি সংক্ষেপে বলতেন। এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি যে পথে চলতে চাই ওই পথ যদি আমার চেনা থাকে, ওই পথ পাড়ি দেওয়া কিন্তু আমার জন্য সহজ। কথাই বলে যে অচেনা পথ দীর্ঘ মনে হয়। একজন ক্যান্ডিডেটের যে কোনো সাবজেক্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথম তো তাকে যেটা করতে হবে সেটা হলো পুরো সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে, এবং সিলেবাসে যে প্রশ্নগুলো থাকে, যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে, যেমন আমি আগে সিলেবাসটা, সেটা আমাদের মোটামুটি সবারই এই মুহূর্তে জানা হয়ে গেছে যে ব্যাকরণে যে 15টা নাম্বার থাকে, 15টা নাম্বার ব্যাকরণে কিন্তু প্রায় 36টার মতো চ্যাপ্টার আছে। পুরো ব্যাকরণে যে 4টা ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং অর্থ তত্ত্ব মিলে, কিন্তু বিসিএস এর যে সিলেবাস দিয়েছে পিএসসি, সেই সিলেবাসটাকে কিন্তু অনেক সংক্ষিপ্ত করে দিয়েছে, এবং এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অনেকে সিলেবাসটা যদি না জানে তাহলে দেখা যাবে যে বিগত জীবনে ব্যাকরণ থেকে যা কিছু পড়েছে সব একদিক থেকে পড়া শুরু করবে, কিন্তু মাত্র কয়েকটা টপিক। এখানে প্রয়োগ অপপ্রয়োগ একটা টপিক, তারপরে বানান শুদ্ধিকরণ, সমার্থক বিপরীতার্থক শব্দ, তারপরে পারিভাষিক শব্দ, আর ব্যাকরণের আর কয়েকটা টপিক যে আছে, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, তারপরে সন্ধি, সমাস, প্রত্যয়, এই মাত্র কয়েকটা টপিক থেকে ব্যাকরণের 15টা প্রশ্ন হবে। তো এখানে প্রত্যেকটা টপিকের গুরুত্ব আছে এবং প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে। একটা টপিক এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অবহেলা করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি যদি ওই কয়েকটা টপিক একটু দেখে শুনে বুঝে শুনে পড়াশোনা করি, তাহলে এখানে 15-এর মধ্যে আপনি অনায়াসে 12 থেকে 14 নাম্বার আপনি পেয়ে যাবেন। আর বাংলা সাহিত্যের ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হলো 20টা যে প্রশ্ন হয়, প্রাচীন মধ্যযুগ নিয়ে কারো কোনো অবজেকশন নাই, কারো কোনো টেনশনও নাই। কারণ হলো প্রাচীন যুগে একটা মাত্র টপিক চর্যাপদ, এখান থেকে একটা প্রশ্ন পাবেই পাবে। আর মধ্যযুগে 10টা টপিকের মধ্যে এখানে 5টা টপিক থেকে সচরাচর প্রশ্ন আসে। এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সাহিত্য, তারপরে মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, লোক সাহিত্য, এই 5টা টপিক থেকে মূলত প্রশ্নগুলো আসে মধ্যযুগে। তো 5টা প্রাচীন এবং মধ্যযুগ থেকে আসবে, কিন্তু বাকি যে 15টা প্রশ্ন আসবে আধুনিক যুগ থেকে, এটাই সবার মাথা ব্যথা। আর আধুনিক যুগ যারা পড়ায় বা সাহিত্য যারা পড়ায়, অনেক টিচারও এটা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা দিতে পারেন। কারণ এখানে আধুনিক যুগে 200-র মতো কবি সাহিত্যিক আছেন যাদের সাথে মানে আমাদের পরিচয় মানে লেখা লেখিতে, তাদের লেখালেখি আমরা পড়েছি বিভিন্ন ক্লাসে। এরকম কবি সাহিত্যিকের সংখ্যা 200 জন। আর 200 জন কবি সাহিত্যিক তারা তো আর এক ধরনের লেখালেখির মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখেননি। যিনি যতগুলো শাখায় পেরেছেন বিচরণ করার চেষ্টা করেছেন, আর একটা শাখায় তো একজন একটা লিখেই ক্ষান্ত হন। এক রবীন্দ্রনাথই ছোট গল্প লিখেছেন 119টা, শামসুর রহমান কবি তার বই লিখেছেন 65টা। তো এক একজন যদি এত লেখালেখি করে, 200 জন কবি সাহিত্যিকে কত লেখালেখি। তো সেক্ষেত্রে আধুনিক যুগের যে 200 জন কবি সাহিত্যিক, এটা একজন ক্যান্ডিডেটের পক্ষে তাদের যত লেখালেখি আছে এটা কখনোই মাথায় একদম মানে চাহিবা মাত্র ইহার বাহককে নগদে দিতে পারিবে এরকম আসলে বলা মুশকিল। তো সেক্ষেত্রে আমাদের মুস্তাফিজ স্যারকে একটু বলি, আমাদের রাকিবুল্লাহ সম্ভবত আমাদের এক ভাই লিখেছেন, আধুনিক যুগ বেশি প্যারা দেয়। তাহলে আপনি যেটা বললেন সেটা তো ঠিক। কবি সাহিত্যিকের সম্ভবত
কবি সাহিত্যিকরা এত বেশি না লিখলেও মনে হয় পারতেন। না, না লিখলে তো তাদের যোগ্যতার ওনারা বহিঃপ্রকাশ ঘটাবেন কিভাবে, তাই না? ওনারা তো লিখবেন। যারা মনে করেন প্রথমটাই হচ্ছে বাজিমাত করে দিয়েছে, প্রথমটাই শ্রেষ্ঠ, তাদের তো আর না লিখলেও হতো, বরের গুরু লিখে বড়দের একটা ডিমোশন টাইপের হয়ে গেছে। আমি মজা করলাম, বলেন। তো তারা যে লেখালেখি গুলো করেছেন, লিখেছেন, তারা লিখেছেন, তাদের যোগ্যতা আছে এবং তারা দিন দিন চেষ্টা করেছেন। এখন যে সাহিত্যকর্মটা লিখলাম পরেরটা যেন এর চেয়ে আরো ভালো হয়, আরো ভালো হয়, তারা ভালো করার চেষ্টা করেছেন। কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে একদম শুরুর দিকে, আধুনিক যুগের শুরুর দিকে যারা লেখালেখি করেছেন ওইগুলোই যে সার্থকতার পজিশন দখল করেছে। পরে কিন্তু আমরা এখন আধুনিক যুগে অনেক লেখক, অনেক কবিদের পাই, অনেক সাহিত্যিককে পাই, খুব কম কবি সাহিত্যিকের কাছ থেকে ওই মানের লেখালেখি গুলো আমরা পাচ্ছি। তো এখানে এটাও একটা মাথায় রাখার বিষয় ক্যান্ডিডেটদের, যে আসলে বাংলা সাহিত্যের এই যে বিশাল অট্টালিকা আজকে তৈরি হয়েছে, মানে বাংলা সাহিত্যের একটা বিশাল সৌন্দর্য, এই সৌন্দর্যের ভিত্তি যাদের হাতে, এই সৌন্দর্যের ফাউন্ডেশন যারা গড়ে তুলেছেন, তাদেরকে কিন্তু সবসময় প্রায়োরিটি আমাদের দিতে হবে। এবং আমি যে 200 জনের কথা বলছি, সেই 200 জন কবি সাহিত্যিক থেকে আধুনিক যুগে মাত্র 40 থেকে 45 জন কবি সাহিত্যিকের কথা বলি, এটা হলো সর্বোচ্চ। আমি আপনাকে মোস্তাফিজ স্যার আরেকটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের সম্ভবত এক ভাই আফনান খান লিখেছেন পিএসসির 11 জন রাইটার। আফনান খান, আপনার জন্য বলে, পিএসসির 11 জন রাইটার নামের বর্তমান সিলেবাসে কোনো কনসেপ্ট নাই। এটা এক সময় হয়তো 11 জন 13 জনকে উল্লেখ করে দেওয়া হতো, তবে 11 জন রাইটার এই ধরনের কোনো কনসেপ্ট বল, আপনি কি বলেন মোস্তাফিজ স্যার? বলেন। আমি এই বিষয়টাও একটু বলে নি। আমি সেটা হলো আসলে 26তম বিসিএস পর্যন্ত, 26তম বিসিএস পর্যন্ত পিএসসির একটা সিলেবাস দেওয়া হয়েছিল। এটা 27 পর্যন্ত ছিল মোস্তাফিজ ভাই, 27 পর্যন্ত। ওইটাই মানে ওই ফিক্সড যেটা ছিল আর কি, কিছু কবি সাহিত্যিক নির্ধারিত। আর এভরিতে আমূল চেঞ্জ তো হয়ে আছে 35তম বিসিএস থেকে। মানে সিলেবাসে যে নাম লেখা ছিল, যেমন এই যে মধ্যযুগে 10টার মতো টপিক আছে, পিএসসি উল্লেখ করেছে কি কি: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, তারপরে বৈষ্ণব সাহিত্য, অনুবাদ কাব্য, রোমান্টিক আরাকান রাজসভায় রোমান্টিক বাংলা সাহিত্য, ব্যাস এই কয়টা বলে শেষ করে দিয়েছে। ঠিক আধুনিক যুগের ক্ষেত্রে পিএসসি যে কাজটা করেছে, যে এই 200 জনের নাম তো আর লিখে দিবে না। তো কি লিখেছে এখানে সিলেবাসে, যে কথাটা লেখা ছিল 11 জন সাহিত্যিকের নাম, এই কয়েকজন, যেমন মধ্যযুগ বললাম, ওইরকম আধুনিক যুগে 11 জন কবি সাহিত্যিকের নাম লিখে দিয়েছে। লেখার পরে যে কথাটা লিখেছে এবং সমসাময়িক অন্যান্য কবি সাহিত্যিকগণ, তার মানে হ্যাঁ, মানে ওই যে আমরা উদাহরণ দিই না, যে কি বলি, যে ওই আলু বেগুন পটল ইত্যাদি ইত্যাদি, বিষয়টা এরকম আর কি, যে কয়েকজন লেখকের নাম দেওয়ার পরে তারা বলেছেন এবং সমসাময়িক অন্যান্য। এটা কখনো 11 জন ফিক্সড কোনো কনসেপ্ট না, কিন্তু এটাই হচ্ছে কখনোই না, এটা কখনোই না। এবং সেক্ষেত্রে মানে কোন জায়গায় বা কেউ এটাকে ওই 11 জন বলতে বলতে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে কথাটা, যে কোন স্টুডেন্ট মনেই করে যে ওই 11 জন পড়লেই বুঝি আধুনিক যুগ কাভার হয়ে যাবে। কিন্তু এখানে আসলে 11 জন কবি সাহিত্যিক থেকে সর্বোচ্চ আপনি 4 থেকে 5টা প্রশ্ন পাবেন। আমাদের আরেকজন সাহিত্যিক আছেন না, হুমায়ুন আজাদ স্যার মরহুম, উনি বলেছিলেন মিথ্যাকে বারবার বলতে বলতে একসময় মিথ্যাকে সত্য বলে মনে হয়, মিথ্যাটাই সত্য মনে হয়। তো এটা অনেকেই এরকম, মানে অনেকের মনে এটা বদ্ধমূল একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আধুনিক যুগ বলতেই মনে হয় ওই 11 জন। তো আমাকে যদি একটু সময় দেন, তাহলে আমি ওই আধুনিক যুগের কোন লেখক পড়লে ভালো হবে বা পড়লে প্রশ্ন কমন পাবে, এটা সম্পর্কে একটু আমি অবশ্যই এই আলোচনাতে আসবো। আবার এটা আমাদের খুব দরকার মোস্তাফিজ স্যার, ঠিক যেই জায়গাটাতে আপনি আলোচনাটা নিতে চাচ্ছেন, কোন সাহিত্যিকদেরকে আমাদেরকে গুরুত্বের সাথে পড়া উচিত, সে বিষয়টা অবশ্যই আমরা শুনবো, এটা আমাদের দরকার আছে। আমি এর আগে একটু করে আমাদের প্রিয় ভাই বোন যারা পরীক্ষার্থী আছেন, 41তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের বন্ধুদেরকে, ভাই বোনদেরকে এটা মেনশন করুন, এবং আপনাদের যত বেশি প্রশ্ন, এটা প্রয়োজনীয় নয় যে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে, স্যাররা আপনাদেরকে ধন্যবাদ দিলেও দোয়া করেন, না দিলেও দোয়া করেন। আপনাদের শুভেচ্ছার জন্য আপনাদের সবাইকে আমরাও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কনফিউজিং প্রশ্ন আপনাদের যেগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনারা করুন এবং অন্য বন্ধুদেরকে মেনশন করুন, যাতে তারা এটা দেখতে পারে। এবং একটু বলে রাখি, কারা কারা শেয়ার করেছেন তাও কিন্তু একটু বলবেন, কারা কারা শেয়ার করেছেন।
এই যে আমাদের সম্মানিত স্যারদেরকে সবসময় তো ওনারা নিজেদের মতো করে বলে যান ক্লাসরুমে ক্লাস নেন, আজকে কিন্তু ইন্টারেক্টিভ সেশন, আপনারা যা বলবেন সেগুলোর উত্তরেই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা তিনজনই কথা বলবো, বিশেষ করে আমার সাথে বাংলার যে দুজন এক্সপার্ট টিচার আছেন তারা কথা বলবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা নিয়ে আসেন। আমি একটু ইয়ের কাছ থেকে একটু মোস্তাফিজ স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি। যেমন আমাদের মোস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যার দুইজনই বলেছেন আমাদের সাহিত্য অংশে প্রাচীন যুগে কেবল চর্যাপদ নিয়েই একটা আলোচনা, মানে আমাদের পাঠ্যটা কম্পারেটিভলি একটা কম গুরুত্বপূর্ণ বলবো না, ইফেক্টিভ কিন্তু ছোট জায়গায় একটা জোন এটা প্রশ্ন করার জন্য। চর্যাপদ নিয়ে আমরা প্রায় কয়েকটা কনফিউজিং প্রশ্ন পাই। আমি মোস্তাফিজ স্যারের কাছ থেকে একটু শুনে নিতে চাচ্ছি, তৌহিদ স্যারও চাইলে পার্টিসিপেট করতে পারেন। চর্যাপদের বাঙালি কবিকে, একাধিকবার এই প্রশ্নটা এসেছে। মোস্তাফিজ স্যার বলুন। আসলে এটা একটা মজার ব্যাপার কি, যে চর্যাপদকে আমরা বলছি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। তো সেই হিসাবে চর্যাপদের যারা কবি সবাই তো কি হওয়ার কথা, বাঙালি হওয়ার কথা, যে তারা বাংলায় পদ লিখেছেন, সুতরাং বাঙালি হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এটা যেমন স্বাভাবিক, আবার এখানে অন্য বিভিন্ন ভাষা, যেমন অসমিয়া, মানে উড়িয়া, মৈথিলি, প্রাকৃত, অপভ্রংশ, সংস্কৃত, এরকম বিভিন্ন ভাষাভাষীর কবিরাও কিন্তু পাশাপাশি বাংলাতেও তাদের দখল ছিল। তো যে কারণে তারাও কি করেছেন, বাংলাতেও সাহিত্য চর্চা করেছেন, চর্যাপদ তারাও রচনা করেছেন। তো মানে এরকম কনফিউশনের মধ্যেও আমরা দেখি যে অনেক কবির জন্ম এই বাংলায় না, ওপার বাংলায় বা বিভিন্ন স্থানে। তো সেই কারণে তারা বাঙালি কিনা এ নিয়ে যেমন কনফিউশন তৈরি হয়। আবার অনেক কবি যারা এপার বাংলায় জন্মগ্রহণ করেছেন, তো এপার বাংলায় জন্মগ্রহণ করলে, বাংলাতে জন্মগ্রহণ করলে তারা তো বাঙালি হওয়ার কথা, এটাও নিশ্চয়তা রয়েছে। তো অনেক, এই যে 24 জন পদকর্তা রয়েছেন যে চর্যাপদে, 24 জন পদকর্তার মধ্যে 8 জন কবির ব্যাপারে আমাদের বিভিন্ন গবেষক ধারণা করেছেন, মন্তব্য করেছেন যে তারা বাঙালি হবেন। তাদের মধ্যে ভুসুকুপা আছেন, লুইপা আছেন, তারপরে কুক্কুরিপার কথা বলেছেন, তারপরে সবরপার কথা বলেছেন, জয়নন্দী আছেন, তারপরে ডম্বিপা আছেন, এরপরে ধামপা আছেন, বিরূপা আছেন। এই 8 জন কবির ব্যাপারে গবেষকগণ বিভিন্ন সময় বলেছেন যে তারা বাঙালি ছিলেন। এখন বাঙালি ছিলেন, তাদের ব্যাপারে তারা বলছেন ওনারা বাঙালি ছিলেন, কিন্তু মজার ব্যাপার হলো একজন কবি যিনি ভুসুকুপা, উনি তার যে পদগুলো রচনা করেছেন, ভুসুকুপা তো দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা, উনি 8টা পদ লিখেছেন। তার মধ্যে 49 নম্বর যে পদটা, ওই পদের মধ্যে তিনি এই বঙ্গাল দেশ বা বাংলার কথা বলেছেন, এবং তিনি নিজে পরিচয় দিয়েছেন, আজি ভুসুকু বাঙ্গুলি ভুইলি নিয় ঘরণী চন্ডালি লেলি, মানে ভুসুকুপা কি হয়ে গেল, বাঙালি হয়ে গেল। তিনি নিজেই বলছেন আমি বাঙালি। তো যিনি নিজে বলছেন আমি বাঙালি, তো তার ব্যাপারে আমি কি সন্দেহ করতে পারি? কারণ উনি নিজেই পরিচয় দিচ্ছেন আমি অমুক। তো আমি সন্দেহ যদি করি, তাহলে মানে তার আগের মানে ইতিহাস আমার জানা থাকার কথা, জানতে হবে যে তোর বিষয়টা আমি তোর চেয়ে ভালো জানি, এরকম একটা বিষয়। তো তার ব্যাপারে কোনো সংশয় নাই। হ্যাঁ, ভুসুকুপা। একই সাথে একটু বলি, আমরা বিভিন্ন বইতে আমরা যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম, আপনি যখন পরীক্ষা দিচ্ছিলাম, তখন এগুলো ছিল এই বিতর্ক, গত 10-15 বছরও দেখি শেষ হবার নয়। চর্যাপদের কবি 23 না 24? উত্তর বলেন। এটা নিয়েও বিতর্ক আছে। বিতর্কটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি যে চর্যাপদের পদকর্তাদের নিয়ে গবেষণা করেছেন, সেখানে হরপ্রসাদ শাস্ত্রী যে পদটা বা পাণ্ডুলিপিটা উদ্ধার করেছিলেন সেটার উপরে। তো সেখানে একজন কবির নাম পাওয়া যায়নি, এবং লেখাই ছিল যে একজন পদকর্তার নাম পাওয়া যায়নি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করেছেন, যার নাম পাওয়া যায়নি তাকে নিয়ে আমার এত মাথা ব্যথা কিসে, তো তাকে উনি বাদ দিয়ে দিলেন। তো বাদ দিয়ে উনি বলেছেন যে পদকর্তা হলো 23 জন। কিন্তু উনি যদি জানতেন যে বিশেষ পরীক্ষার্থীরা এত কনফিউশনে পড়ে যাবে এটা নিয়ে, তাহলে হয়তো উনি বলতেন না যে পদকর্তা 23 জন। তো উনি 23 জন বলেছেন। কিন্তু পরবর্তীতে আমরা নেপালি সংস্করণ, তারপরে তিব্বতী সংস্করণ, এই সমস্ত সংস্করণ থেকে পরবর্তীতে যেই পদকর্তার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাদ দিয়েছিলেন,
তার নামটা আমরা পেয়েছি এবং তাকে নিয়ে আর আমাদের কোনো কনফিউশন নাই। সুতরাং পরবর্তীতে পদকর্তা হিসেবে পরবর্তী গবেষক যারা আছেন সেখানে ডক্টর সুকুমার সেন থেকে শুরু করে সমসাময়িক যে সমস্ত গবেষক আছেন সবাই এক বাক্যে বলেছেন না, চর্যাপদের পদকর্তা 24 জন। সুতরাং পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে পদকর্তা 23 জন না 24 জন, সেক্ষেত্রে আমরা 24 জনকে অ্যান্সার করব। আচ্ছা, ঠিক আছে, এটা খুবই সুন্দর। আমার মনে হয় যারা শুনছেন আমাদের বন্ধুরা তারা একটা উত্তর পেয়ে গেছেন। যারা গবেষক তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে টুকটাক মতবিরোধ বা মত ভিন্নতা ছিল, তারা কিন্তু সবাই খুব সিরিয়াস ঘরানার আমাদের শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ গবেষক বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে। তবে বেশিরভাগের যে অভিমত বা আমাদের স্যার যেটা বললেন, বর্তমান এটা মোটামুটি স্টাবলিশ যে 24 জন ছিলেন চর্যাপদের কবি। সুতরাং আমরা মনে হয় 24 এটার উপরে স্থির হতে পারি। এরপর কয়েকটা খুব চমৎকার চমৎকার প্রশ্ন করেছেন কয়েকজন। যেমন একজন প্রশ্ন করেছেন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে। একটু প্রশ্নটা খেয়াল করেন স্যার, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে। আবার যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, উত্তরটা কি হতে পারে? আপনার পরামর্শ কি? আচ্ছা, এখানে আমরা বিদ্রোহী কবি হিসাবে সেই জন্মের পর থেকেই শুনে আসছি কাজী নজরুল ইসলাম। উনি আমাদের জাতীয় কবি এবং উনি আমাদের বিদ্রোহী কবি। কিন্তু বিদ্রোহী কাকে বলা হয়? বিদ্রোহী তাকেই বলা হয় যে প্রচলিত প্রথার বিরুদ্ধে যে অবস্থান নেই, তাকেই বলা হয় বিদ্রোহী। তো এবং সেটা সাহিত্যের ক্ষেত্রে কবি যদি বলি তাহলে সেটা অবশ্যই কবিতায় হতে হবে, সাহিত্যে হতে হবে। তো আমরা নজরুলকে যদিও বলছি যে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, কিন্তু প্রথম বিদ্রোহী মানে বিদ্রোহী সুলভ মনোভাব এবং বিদ্রোহাত্মক লেখালেখি আমরা পেয়েছি মাইকেল মধুসূদন দত্তের কাছে। এবং সেটা পেয়েছি কোথায়? সেটা পেয়েছি মূলত হিন্দু ধর্মে যে ধর্মগ্রন্থ রামায়ণ, সেই রামায়ণে রামকে বলা হয় দেবতা, রাম হলেন দেবতা রামচন্দ্র, আর রাবণকে বলা হয় অসুর মানে রাক্ষস রাজা রাবণ। এটা হলো হিন্দু ধর্ম মত অনুসারে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত 1861 সালে তার যে মেঘনাদ বধ মহাকাব্য রচনা করলেন, সেই মহাকাব্যের কাহিনী যদিও তিনি রামায়ণ থেকে নিয়েছেন, কিন্তু রামায়ণে যেভাবে রামকে নায়ক এবং রাবণকে খলনায়ক হিসাবে উপস্থাপন করা হয়েছে, মাইকেল জাস্ট টার্নটা করলেন। কি করলেন? রাবণকে তিনি এখানে বানালেন নায়ক আর রামকে বানালেন খলনায়ক। রাবণকে তিনি একজন মহানুভব, একজন হৃদয়বান, একজন আদর্শ পিতা, একজন দেশ প্রেমিক হিসাবে উপস্থাপন করলেন। আর রাম সম্পর্কে তিনি ওই যে প্রমিলার মুখ দিয়ে বলালেন, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তো তিনি ওই ভিখারি বানিয়ে ছেড়ে দিলেন। এই যে প্রচলিত মত হিন্দু ধর্ম অনুসারে যে রাম হলো দেবতা, অথচ দেবতা রামকে তিনি এইভাবে উপস্থাপন করলেন, এখানেই তার আসলে বিদ্রোহের প্রকাশ, যে প্রচলিত মত যেটা সেটার বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করলেন। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত তাকেই বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আর যদি প্রথম বিদ্রোহী বলে তাহলে মাইকেল নিঃসন্দেহে। আর যদি বলে মানে বিদ্রোহী কবি বললে সরাসরি কাজী নজরুল ইসলাম, যদি সরাসরি বিদ্রোহী প্রথম বিদ্রোহী কবি বলে তাহলে মাইকেল মধুসূদন দত্ত। এটাই হচ্ছে আপনার অভিমত, রাইট? জি, তৌহিদ স্যার কিছু বলতে চাচ্ছিলেন। আমার একটু কথা আছে, যদি মানে শিওর। এখানে আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে খুব কথা বলে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে। তো আমরা বেসিক্যালি বিদ্রোহী কবি বলতেই নজরুলকেই বুঝি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে বিদ্রোহী কবি এটা অনেকে জানে না, অলরেডি সাইডে ক্লিয়ার করে দিয়েছেন। তবে এরও আগে আরেকজন কবির নাম চলে আসে, উনিও একটা লাইনের মাধ্যমে উনি বিদ্রোহ করেছেন যা অনেকেই বলেন। সেই ব্যক্তির নাম হচ্ছে ভারত চন্দ্র রায় গুণকর। ওনার একটা লাইন ছিল এরকম যে আমার সন্তান থাকে যেন দুধে ভাতে। তো এইটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ বিদ্রোহ, কারণ এটা হচ্ছে সরকারের প্রতি হোক বা যারা থাকবে তাদের প্রতি কিন্তু অনেক একটা বিদ্রোহ জানানো হচ্ছে। তো সেই দৃষ্টিতে অনেকের মতে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণকর। আর মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 খ্রিস্টাব্দের দিকে, তার মানে উনি হচ্ছে 19 শতকে। তো এই জন্য অনেকে বলে থাকে যে 19 শতকের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা তো তৌহিদ স্যার এটা হওয়ার সম্ভাবনা কম। এই যদি আমি বাংলা বিষয়ে বিশারদ নয়, আপনারা যেটা বলেন সেটাই সিদ্ধান্ত হবে।
যদি ঈশ্বর পাটনি নামের এক মাঝির মুখ থেকে উনি যদি একটা প্রার্থনা বাণী শুনে থেকে সেটা যদি ওনার সাহিত্যে নিয়ে আসেন, এটা একটা প্রার্থনায় বলা যেতে পারে। এখানে এটার মাধ্যমে ওনার এটা একটা চাওয়া, একটা আশা, একটা প্রার্থনা, এটাতে তো কোনো বিদ্রোহ প্রকাশ পায়নি। যেমনটি আমাদের মোস্তাফিজ বললেন, যেখানে রামকে বলা হয়েছিল, চিত্রিত করা হয়েছে রামায়ণে বীর হিসেবে, নায়ক হিসেবে, এবং রাবণকে বলা হয়েছিল কি ভিলেন হিসেবে বা খলনায়ক হিসেবে চিত্রায়ন করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত এসে মেঘনাদ বধ কাব্যে রাবণকে বানালেন বীর পুরুষ নায়ক আর রামকে বানালেন কাপুরুষ। সুতরাং এই যে প্রথা ভাঙার কারণেই তাকে প্রথম বিদ্রোহী বলা হয়েছে। আর পরবর্তীতে এসে কাজী নজরুল ইসলামের হাত ধরে আধুনিক যুগে বা সুকান্ত এদের হাত ধরে বাংলা সাহিত্যে বিদ্রোহ একটা নতুন ধারা হিসাবে আবির্ভূত হয়। আমি যদি ভুল না করে থাকি, মোস্তাফিজ স্যার কি বলেন? জি, না, এটা সাহিত্যের বিভিন্ন চরণের মাধ্যমে বা অভিব্যক্তির সাহিত্যের যে বিভিন্ন বিষয়বস্তুর দিক থেকে সরাসরি বিদ্রোহের অবস্থান না থাকলে বিদ্রোহী আসলে বলা যায় না। যদি ভারতচন্দ্রের ওই চরণ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই চরণ যদি আমরা বলি তাহলে তো আরো এগিয়ে আমরা পিছনে যদি যাই, সেক্ষেত্রে ওই যে চাঁদ সওদাগর মনসা মঙ্গল কাব্যের প্রতিবাদী চরিত্র, সেখানে মনসার পূজা সে করবে না, চাঁদ সওদাগর মনসার পূজা করবে না, সে তো চণ্ডীর পূজা করবে, শিবের পূজা করে, সে করে শিবের পূজা, তো সে মনসার পূজা করবে না। তো এই দিক থেকেও তো তাকেও আবার আমরা বিদ্রোহী বলতে পারি। কিন্তু ওই বিষয়টা আমার মনে হয় এখানে সাধারণত প্রশ্ন যেটা হয়, আমরা যেহেতু সময়কে একটু আরো কাজে লাগাতে চাচ্ছি, যেহেতু প্রশ্ন হয় সাধারণত এই দুইটা, বিদ্রোহী কবিকে অথবা প্রথম বিদ্রোহী কবিকে, আমার মনে হয় এই উত্তরটা আমরা পেয়ে গেছি। দুইজন স্যারই বলতে চেয়েছেন মাইকেল মধুসূদন দত্ত হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আর যদি প্রথম উল্লেখ করে দেওয়া না হয়, প্রথম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয়, তাহলে নজরুল এবং বিদ্রোহ তো সমার্থক, এটা স্যাররা তাদের আলোচনায় আগে নিয়ে এসেছেন। আমি যদি একটু তহিদ স্যারের কাছ থেকে জানতে চাই, উপভাষার প্রবর্তক কে? উপভাষা আমাদের এটা একটা কনফিউজিং প্রশ্ন। হ্যাঁ, যে এই প্রশ্নটা বেশ একটু কনফিউজিং। যে আমরা বেসিক্যালি জানি যে উপভাষা বলতে বুঝছি কি, উপভাষা প্রত্যেকটা দেশের উপভাষা থাকে। সাধারণত একটা প্রমিত ভাষা থাকে, একটা সাধু ভাষা থাকে, যা পাঠ্য বই লেখা হয় বা আমরা বিভিন্ন কাজে লেখালেখির কাজে ব্যবহার করি। আর উপভাষাটা হচ্ছে একদম আঞ্চলিক ভাষার মতো। তো এই আঞ্চলিক ভাষার প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে এটাকে হয়তো প্রমোদ চৌধুরী বলে জেনে থাকেন, তবে এটার সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম উপভাষার মানে উপভাষা যে আছে উপভাষার প্রবর্তক হিসেবে ওনার নামটা বেশি জোরদার, এবং সবগুলো বইতে বা যদি আমরা এই বিষয়ে একটু ঘাটাঘাটি করি বা দেখি, তার নামটাই বরাবরই আসে। তো অনেকেই এখানে প্রবলেমটা হয় হচ্ছে যে প্রমোদ চৌধুরীর সঙ্গে রবি ঠাকুরের মানে ক্ল্যাশটা লেগে যায়। কারণ কি আমরা এই মানে সাধু থেকে চলিত ভাষাতে প্রথম লেখালেখি করেছেন বা এই বিষয়ে ভালো জোরদার, যার জোর বেশি বা যাকে আমরা বেশি মানে প্রত্যক্ষভাবে চিনি, তার হচ্ছে প্রমোদ চৌধুরী। তো এই কারণে উপভাষাকে প্রমোদ চৌধুরী জনক হিসেবে অনেকে জেনে থাকেন। তবে আমি যতদূর জেনেছি বা জানি তা হচ্ছে উপভাষার প্রবর্তক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে যে প্রশ্নটা আসে পরীক্ষাতে, প্রশ্ন কিন্তু এটা কম আসে, বেশিরভাগ পরীক্ষা আসে উপভাষার ইংরেজিটা কি, তা হচ্ছে ডায়ালেক্ট। এটা বেশ করে পরীক্ষা এসেছিল, এটা মাথায় রাখা উচিত যে উপভাষা ইংরেজিতে ডায়ালেক্ট। মোস্তাফিজ স্যার কিছু বলবেন উপভাষার প্রবর্তক নিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের তহিদ স্যার বলতে চেয়েছেন। উপভাষাটা মূলত আঞ্চলিক ভাষার আরেকটা নাম, যেটা তহিদ বললো যে এটাকে ডায়ালেক্ট বলা হয় ইংরেজিতে। তো আঞ্চলিক ভাষা পরবর্তীতে তো অনেকেই এটাকে সমৃদ্ধভাবে বাংলা সাহিত্য উপস্থাপন করেছেন, কিন্তু তার আগে আমরা রবীন্দ্রনাথের কাছেই মূলত সুস্পষ্টভাবে এগুলো পেয়েছি। আর তার আগে কথ্য ভাষার কিছু প্রচলন ছিল, তার আগে যে কলকাতার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেগুলোরও কিছু প্রচলন ছিল, যেমন কালীপ্রসন্ন সিংহ তারাও কিছু বলেছেন। তারপরে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের মধ্যে তিনি কথ্য ভাষার প্রচলন করেছেন। কিন্তু আঞ্চলিক ভাষার যেটা উপস্থাপন সেটা মূলত রবীন্দ্রনাথ। আমি লুঙ্গি একটা শব্দ প্রায় পরীক্ষায় দেখা যায়, কোন ভাষার শব্দ লুঙ্গি? তহিদ স্যার যদি বলতেন। এটা নিয়ে খুব কনফিউজিং বিষয়, কারণ এই লুঙ্গি থেকে প্রশ্ন প্রায় আছে, মানে অপশন আছে, আমরা 3টা বই 3 ধরনের লেখা পাই।
ক্লাস 9-10 বইটাকে আমরা ব্যাকরণের বাইবেল হিসেবে অলরেডি ধরে নিয়েছি যারা চাকরি পরীক্ষার্থী আছে। তো ক্লাস 9-10 বইয়ে কিন্তু একরকম উত্তর দেওয়া আছে। আবার আধুনিক বাংলা যে ব্যাকরণ, আধুনিক বাংলা ব্যাকরণ গ্রন্থ, যেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত একটা গ্রন্থ, এই গ্রন্থে উত্তর দেওয়া আছে আরেকটা। তো আসলে আমরা কোনটা উত্তর নিব, এটা হচ্ছে আমাদের খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো ক্লাস 9-10 বই উত্তর দেওয়া আছে যে এটা হচ্ছে বার্মিজ শব্দ বা মায়ানমারের ভাষা, কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণে এটা আবার মায়ানমার দেওয়া নেই, এখানে দেওয়া হচ্ছে ফার্সি শব্দ। তো যেহেতু বাংলা একাডেমি হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল, বাংলার যে কোনো বিষয় প্রবলেম হলে বা বাংলার যে বিষয়গুলো কনফিউজিং সেই বিষয়গুলো সঠিক আশ্রয়স্থল হিসেবে আমরা বাংলা একাডেমিকেই ধরি এবং সেটা সর্বজন স্বীকৃত এবং গ্রহণযোগ্য। সেই দৃষ্টিতে যদি পরীক্ষায় আসে লুঙ্গি কোন ভাষার শব্দ, তাহলে অবশ্যই আমাদের এটা ফার্সি দেওয়া বেটার। আর যদি অপশনে ফার্সি না থাকে তাহলে আমরা মায়ানমার বা বর্মিজ আমরা উত্তর দাগাতে পারি। কিভাবে যদি আমরা বলতে পারি যে গৌড়ীয় ব্যাকরণ কত সালে রচিত হয়, এটাও দেখা যায় বিভিন্ন অথেন্টিক বইতেও দেখা যায় একাধিক তথ্য প্রকাশের সাল দেওয়া হয়। এ ব্যাপারে তহিদ স্যারের কোনো বক্তব্য আছে? গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? আচ্ছা, জি, গৌড়ীয় ব্যাকরণের বিষয়টা খুবই মজার একটা বিষয়। বাংলা সাহিত্যে প্রথম বাংলায় রচিত ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। দেখেন এখানে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে বাংলার গৌড়ীয় ব্যাকরণ হচ্ছে রচনার একটা সাল, আর একটা হচ্ছে প্রকাশ সাল। দেখেন আমরা জানি যে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন বা প্রকাশ করেন, কিন্তু রাজা রামমোহন রায়ও প্রথমে কিন্তু ব্যাকরণ কিন্তু বাংলায় লিখেননি, উনি প্রথমে ব্যাকরণ লিখেছিলেন ইংরেজিতে। আর এই ইংরেজি গ্রন্থের নামটা ছিল দ্য বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তার মানে উনিও প্রথম যখন বাংলার জন্য ব্যাকরণ রচনা করেন তা কিন্তু ছিল ইংরেজিতে। তার ঠিক এটা কিন্তু রচনা সাল 1826 সাল। তার ঠিক 7 বছর পরে ওনার হয়তো ভাবোদয় হলো যে এতদিন ধরে আমি নিজে বাঙালি, বাংলার জন্য আমি ব্যাকরণ রচনা করছি, কিন্তু বাংলা ভাষায় কোনো ব্যাকরণ লিখছি না, এটা বিষয়টা একটু তার নিজেকে হয়তো বা কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। তখন তিনি কি করলেন, উনি যে প্রথমে যে ইংরেজি গ্রন্থটা মানে ইংরেজিতে যে ব্যাকরণ গ্রন্থটা লিখেছিলেন তা ঠিক 7 বছর পরে বাংলায় অনুদিত করলেন। এটা কিন্তু উনি নতুন করে কোনো ব্যাকরণ লিখেননি, উনি অনুবাদ করেছেন। তার মানে দেখেন এই ব্যাকরণটা কিন্তু রচনা সাল হয়ে যাচ্ছে 1826 সাল, আর প্রকাশ সাল হয়ে যাচ্ছে 1833। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলে অনেকে এটা ভুলে ফেলেন বা ভুল করে ফেলেন যে গৌড়ীয় ব্যাকরণের রচনা সাল হচ্ছে 1833 সাল, কিন্তু আদতে এটার উত্তর 1833 হবে না, এটার উত্তর হবে 1826 সাল, মানে আরো আগে। জি জি, আগে ইংরেজিতে রচনা প্রকাশনা নাকি প্রকাশ সাল, জি প্রকাশ সাল। আচ্ছা একটা রচনা। আচ্ছা, আমি হ্যাঁ প্লিজ মুস্তাফিজ স্যার। এখানে আসলে সাহিত্যের যে কোনো লেখালেখির ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো প্রকাশ সালটাই কিন্তু ধর্তব্য। যেমন আমি একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথের যে একটা কাব্যগ্রন্থ বনফুল, এই প্রশ্নটা অনেকবার বিসিএসে এসেছে। বনফুল কাব্যগ্রন্থটা এর মধ্যে যে কবিতাগুলো আছে, রবীন্দ্রনাথের এই কাব্যের কবিতাগুলোকে তিনি বিভিন্ন সময়ে এই বনফুল তো প্রকাশিত হয়েছে 1878 সালে, কিন্তু এই কাব্যের যে কবিতা গুলো আছে এই কবিতাগুলো তিনি বিভিন্ন পত্রিকায়, জ্ঞানাঙ্কুর, প্রতিবিম্ব, এই সমস্ত পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু গ্রন্থাকারে বনফুলকে কিন্তু গ্রন্থাকারে তিনি প্রথম প্রকাশ করেননি, তিনি এটা প্রকাশ করেছেন 78 সালে। আর বনফুলের আগে তিনি প্রথম প্রকাশ করেছেন যে কাব্যগ্রন্থটি সেটা ছিল কবি কাহিনী। অথচ এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, সেখানে কবি কাহিনীর নামই পাই না আমরা, কি নাম পাই, বনফুল পাই। তো সেখানে কবি কাহিনী থাকলে তো অবশ্যই কবি কাহিনী আনসার করতে হবে, আর না হলে কি আর করা, বনফুল। এখন রাজা রামমোহন রায় যে গৌড়ীয় ব্যাকরণ রচনা করলেন সেটা 26 সালে তিনি ইংরেজিতে যদিও প্রকাশ করেছিলেন প্রথম তার গ্রন্থ হিসেবে, ব্যাকরণ গ্রন্থ। কিন্তু প্রশ্নটা হলো যে গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়, গৌড়ীয় ব্যাকরণ কত সালে রচিত হয়, এমন প্রশ্ন কখনো আসেনি। প্রশ্ন এসেছে গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়। তাহলে প্রকাশিত যদি হয় তাহলে অবশ্যই প্রকাশ সালটা আমাকে অ্যান্সার করতে হবে, সেখানে অবশ্যই 1833 অ্যান্সার করতে হবে। আর যদি প্রশ্ন আসে যে হ্যাঁ প্রকাশ সাল নিয়ে কোনো, হ্যাঁ প্রকাশ সালটাই আসে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, সেটার উত্তর অবশ্যই 1833 হবে। কিন্তু তিনি এটাকে প্রথমে ইংরেজিতে রচনা করেছিলেন, যদি রচনাকাল আসে তখন আমাদের মানে মাথা ব্যথা বাড়িয়ে দেয় যে তাহলে রচনাকাল কোনটা লিখবো, 26 লিখবো না 33 লিখবো। তো ওইটা যেহেতু অনুবাদ, তো
এটা অনুবাদ হলেও ডিফারেন্ট আসলে এটাকে হিসাবে আমরা ট্রিট করব। তহিদ স্যারের কাছে একটু জানতে চাই, আমাদের যে মৌলিক স্বরবর্ণ একটা প্রশ্ন প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, বিসিএস এর পরীক্ষায়, বিসিএস লিখিত পরীক্ষা, ইভেন বিসিএস ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাগুলোতে প্রায় একটা প্রশ্ন আসে, বাংলায় মৌলিক স্বরবর্ণ কয়টি? তহিদ স্যার। ওকে, এটা খুবই কনফিউজিং প্রশ্ন। আমরা আসলে জানি যে মৌলিক স্বরধ্বনি কয়টি, আসলে মাঝে মাঝে মৌলিক স্বরধ্বনি নিয়েও আমরা কনফিউশনে পড়ে যাই। আমরা জানি যে বাংলায় স্বরধ্বনি আছে 11টি, এটা এখানে কোনো কনফিউশন নেই, তবু একটা স্বরবর্ণে কনফিউশন আছে, তা হচ্ছে রিকার। কারণ অনেকেই আবার রিকারকেও স্বরবর্ণ মনে করেন না। আচ্ছা, ওই বিষয়ে আমি যাচ্ছি না, তবে সর্বজন স্বীকৃত যে বাংলায় মোট স্বরবর্ণ আছে 11টি। এর মধ্যে মৌলিক একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে স্বরবর্ণ। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু কিঞ্চিত পার্থক্য আছে। আমরা হয়তো ধ্বনি বেশি পেতে পারি বা বর্ণের সঙ্গে যতগুলো ধ্বনি ঠিক ততগুলো যে বর্ণ পাবো, বিষয়টা এরকম না। কারণ কিছু কিছু ধ্বনির মানে উচ্চারণ একই রকম হয়। যেমন দেখেন ন, ন কিন্তু হচ্ছে দুইটা, একটা দন্তন্য একটা মূর্ধন্য, উচ্চারণ কিন্তু একটা, আলটিমেট বর্ণ পাচ্ছে কয়টা? দুইটা। এভাবে একটু চিন্তা করতে হবে। তো সেই দৃষ্টি থেকে বাংলায় স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি আছে 7টি, কিন্তু যখন প্রশ্ন করা যে মৌলিক স্বরবর্ণ কয়টি, তখন উত্তর হবে 6টি। কারণ দেখেন স্বরধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি আছে, এই স্বরধ্বনিটা কিন্তু আমরা বর্ণ আকারে লিখি না, এটা একটা জাস্ট ধ্বনি। আর স্বরধ্বনির উদ্ভাবক হচ্ছে ডক্টর আব্দুল হাই। এটা স্বরধ্বনি আকারে আছে, স্বরবর্ণ আকারে নেই। সেই দৃষ্টিতে একটা বর্ণ কমে যাচ্ছে। এই জন্য বাংলায় মৌলিক স্বরবর্ণ 6টি আর স্বরধ্বনি 7টি। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে স্বরবর্ণ হচ্ছে, স্বরধ্বনি হচ্ছে 7টি, স্বরবর্ণ হচ্ছে স্বরবর্ণ একটা কম 6টি। আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, এখানে যেমন হ্রস্ব ই আর দীর্ঘ ই, এখানে স্বর হিসাবে আমরা একটা পাচ্ছি, তাই না? স্বরধ্বনি হিসাবে এখানে একটা, হ্রস্ব ই দীর্ঘ ই, উচ্চারণটা বা স্বরটা হলো ই, ধ্বনি একটা। তাহলে বর্ণ কিন্তু এখানে একটা না, বর্ণ দুইটাই। আচ্ছা আচ্ছা, হ্রস্ব ই আর দীর্ঘ ই দুইটা বর্ণ, স্বর বর্ণ দুইটা, বাট স্বরধ্বনি একটা। ঠিক একইভাবে হ্রস্ব উ আর দীর্ঘ উ, এখানে বর্ণ দুইটা, একটা হ্রস্ব উ একটা দীর্ঘ উ, কিন্তু এখানে ধ্বনি একটা। তাহলে সেক্ষেত্রে বেড়ে গেল মনে হয়। এখন এই জায়গায় বর্ণ, জি, বর্ণ বেশি ধ্বনি কম এই জায়গাতে মৌলিকের ক্ষেত্রে। হ্যাঁ, মৌলিকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কি বর্ণ আরো বেড়ে গেল না? মানে বর্ণ বেশি ধ্বনি কম, এখানে ধ্বনি বাড়ছে। কারণ যে ধ্বনিটা যেটা আছে, এটা কিন্তু আমরা বর্ণ আকারে লিখি না। ধ্বনি এটা কিন্তু স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কিন্তু স্বরবর্ণের মধ্যে ধ্বনিটা কিন্তু নেই, যেটা হচ্ছে অ জ ফলা বা অয়ের সঙ্গে যে জ ফলা আকার দিয়ে দেই আমরা, সেটা বলা হচ্ছে। ওটা যদি বাদও দিই আমরা, ওটা তো মৌলিক স্বরধ্বনি হিসেবে ওটাকে নিয়ে আমরা 7টা বলি, ওটা ছাড়া আমরা 6টা পাই। কিন্তু যখন আমরা বর্ণ যখন বলবো তখন তো ওটা বাদ গেল অলরেডি। তো বাদ গেলে এখানে তো আরো 2টা বর্ণ বেড়ে গেল। একটা যেখানে আমি হ্রস্ব ই আর দীর্ঘ ই দুইটা মিলে একটা স্বর বলেছিলাম, এখানে বর্ণ তখন 2টা হয়ে গেল। আবার হ্রস্ব ও দীর্ঘ এখানে 2টা হয়ে গেল। তাহলে তো এখানে একটা করে বেড়ে গেল, একটা কমলো কিন্তু আরেকটা আবার একটা দুটো আসলো। তাহলে কয়টা হলো? তাহলে আপনার সিদ্ধান্ত কি, স্বরবর্ণ কয়টি, স্বরধ্বনি কয়টি? তাহলে আমার মনে হচ্ছে স্বরবর্ণ একটা হলো স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, ঋত নাই, এ ওই বাদ, এ আর ও। তাহলে হলো 7টাই তো হলো বর্ণ। আপনার মতে হচ্ছে স্বরবর্ণ হচ্ছে 7টি, স্বরধ্বনি হচ্ছে 6টি। মৌলিক স্বরবর্ণ, রাইট। এখন আপনার কাছে আমাদের তহিদ স্যার বোধহয় সম্ভবত একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমি মোস্তাফিজ স্যার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে সম্ভবত আমার যদি ভুল না হয় 28তম বিসিএস পরীক্ষার হলে ঢুকেই আমরা প্রথম বাংলা প্রশ্নটি দেখে একটু বিভ্রান্ত হয়ে গেলাম। সম্ভবত আপনিও আমার সাথে ছিলেন কিনা আমার ঠিক মনে নাই। 28 বিসিএস এ কবি আলাউলের জন্মস্থান কোনটি? একটু বলে রাখি,
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আলোল হলে ছিলাম, ফতেহাবাদে তার জন্ম, এইভাবেই জেনেছি সবসময়। হঠাৎ করে ওখানে গেলাম, পরীক্ষা হলে দেখলাম জন্মস্থান কোনটি, এবং এখানে বিশাল একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেলাম। একটু আপনার মাথা ব্যথা তো এক্ষেত্রে আরো বেশি হওয়ার কথা, যে রাইট রাইট, যেই হলে অবস্থান করছি তাকে নিয়ে কোশ্চেন, এটা যদি সঠিক উত্তর দিতে না পারি তো বাফার শুরু হয়ে গেছে। আমি জাস্ট একটা মিনিট টাইম নিচ্ছি স্যার, আমি সরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আলাউলের জন্ম স্থান নিয়ে আমাদের গবেষকদের মধ্যে বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে ডক্টর মোহাম্মদ এনামুল হক, এরকম গবেষকদের মধ্যে যথেষ্ট আছে, মত পার্থক্য আছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলেছেন যে, এবং অধিকাংশ গবেষক যেটা বলেছেন যে মানে চট্টগ্রামের যে হাটহাজারী থানার ফতেহপুর ইউনিয়নে ফতেহাবাদ একটা গ্রাম ছিল, যে গ্রামে, এটা অবশ্য ডক্টর শহীদুল্লাহ মত না, এই ফতেহপুর ইউনিয়নের ফতেহাবাদ একটা গ্রাম ছিল, যেই গ্রামের বর্তমান নাম হলো জোবরা গ্রাম। তো অধিকাংশ গবেষক বলছেন যে এই জোবরা গ্রামে আলাউল জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আলাউল তার ইয়ের মধ্যে কি বলে পদ্মাবতী কাব্য যে রচনা করেছেন, পদ্মাবতী কাব্য, তখন তো কবিদের, প্রাচীন মধ্যযুগের কবিদের একটা বৈশিষ্ট্য ছিল যে তারা তাদের পরিচয়গুলো তাদের কবিতার মধ্যে দিয়ে দিতেন। তো সেক্ষেত্রে আলাউল একটা তার জন্মস্থান নিয়ে যে কথাটা বলেছেন যে মুল্লুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান, তথাত জালালপুর পুণ্যবস্তু স্থান, অর্থাৎ ফতেহাবাদ যেটা, সেই ফতেহাবাদের জালালপুর গ্রামে তার জন্ম। আলাউল তার নিজের কবিতার মধ্যে বলছেন। এখন আমাদের গবেষকদের মধ্যে দুইটা কথা বলছেন, যে একটা হলো ওই যে জোবরা গ্রাম যেটাকে বলা হচ্ছে যে ফতেহপুর ইউনিয়নে জোবরা গ্রাম, আগে ফতেহাবাদ নাম ছিল, এখন জোবরা গ্রাম। আর একটা যেটা বলছেন যে ফরিদপুরের ফতেহাবাদ। এখন এইটা নিয়ে একটু কনফিউশন, যে দুটো কথা, একটা হলো আমরা একটা যেটা পেলাম, অধিকাংশ গবেষক যেটা বলছেন যে হাটহাজারী থানার ফতেহপুর ইউনিয়নের ফতেহাবাদ গ্রাম, যেটা বর্তমান জোবরা গ্রাম, এটা একটা মত। আরেকটা হলো যেটা ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে ফতেহপুর যেটা ফতেহাবাদের যেটা কবিতার মধ্যে আলাউল বলেছেন ফতেহাবাদের জালালপুর, এটা কোথায় আসলে? তো ডক্টর শহীদুল্লাহ বলছেন এটা আসলে ফরিদপুর এখন যেটা আমরা জেলা পাচ্ছি, সেই ফরিদপুরের আগের নামটা ছিল ফতেহাবাদ। তো এই ফতেহাবাদের একটা পরগনা ছিল, মানে এই ইয়াটা ফতেহপুরের একটা পরগনা ছিল ফতেহাবাদ। এই ফতেহাবাদের গ্রামের নাম হলো জালালপুর, সেখানে তার জন্ম। অর্থাৎ আলাউল যেটা বলেছেন সেটা মূলত ওই যে ডক্টর শহীদুল্লাহ যেটা বলেছেন, আলাউলের কথাকেই তিনি সুস্পষ্ট করেছেন যে এটা ফরিদপুরের একটা পরগনা ছিল ফতেহপুর, এবং ফতেহপুরের এই যে ফতেহাবাদ যেটা গ্রামের নাম জালালপুর। তো সেক্ষেত্রে এখন আমরা কোনটা নিব অ্যান্সার, প্রশ্ন হলো সেটাই তো, তাই তো? আমি এর আগে চর্যাপদের আপনার একটা প্রশ্ন নিয়ে কথা বললাম একটু আগে, যে চর্যাপদের বাঙালি কবিকে, সেক্ষেত্রে আমি বললাম যে 8 জন কবির ব্যাপারে গবেষকগণ মন্তব্য করেছেন যে তারা বাঙালি ছিলেন, আর যেখানে ভুসুকুপা নিজে বলছেন আমি বাঙালি। এখন আমি কোনটা গ্রহণ করেছি? সেখানে আমি ভুসুকুপাকেই গ্রহণ করেছি। ঠিক এখানে একইভাবে আমাদের গবেষকদের মধ্যে মত পার্থক্য থাকলেও আলাউল যেখানে নিজেই বলছেন যে আমার বাড়ি ফতেহাবাদ, মুল্লুক ফতেহাবাদ আর জালালপুর গ্রাম, হ্যাঁ, তথাত জালালপুর পুণ্যবস্তু স্থান, তার মানে ফতেহাবাদের জালালপুর। এখানে ডক্টর শহীদুল্লাহ যেহেতু এটা সুস্পষ্ট করেছেন আসলে ফতেহাবাদটা কোথায় আর জালালপুর কোথায়, তো তিনি বলেছেন যে এই যে বর্তমান ফরিদপুর, এটার আগের নামটা ছিল ফতেহাবাদ, আর সেখানে গ্রাম হলো জালালপুর, সেখানে তার জন্ম। সুতরাং আলাউলের জন্মস্থান নিয়ে আমাদের এই প্রশ্নটা অ্যান্সার করতে হবে। এখন প্রশ্ন হলো, মজার ব্যাপার হলো, আপনি যেটা বললেন যে 28তম বিসিএস যে প্রশ্নটা এসেছিল, সেখানে অপশন যেগুলো ছিল, অপশনের মধ্যে একটা ছিল চট্টগ্রামের জোবরা, আর একটা হলো চট্টগ্রামের পটিয়া, তারপর আর একটা ছিল ফরিদপুরের সুরেশ্বর,
আর একটা ছিল আরাকান। তো এখানে ফরিদপুরের সুরেশ্বর যেহেতু আমরা পাইনি, আর এখানে আলাউলও বলেননি বা গবেষকগণও বলেননি, তার মানে আমরা এখানে যেটা বুঝতে পারছি যে যিনি প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন উনি কোনটাকে অ্যান্সার করে রেখেছেন সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যে এখানে যেহেতু ওই যে জোবরা গ্রামকে তিনি মানে প্রশ্নকর্তা এখানে কারেক্ট অ্যান্সার হিসেবে গ্রহণ করেছেন। তো এখানে আমরা তাই করব। কিন্তু প্রশ্ন যদি থাকতো যে ফরিদপুরের জালাল মানে বা ফতেহাবাদের জালালপুর, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের সঠিক উত্তর হিসেবে গ্রহণ করতে হবে। যেহেতু ওই অপশনটা ছিল না, সুতরাং আমাদেরকে এখানে কি করতে হবে, যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষায় প্রশ্নটা পাওয়া পর্যন্ত অনেক কিছু বিষয়ে অপেক্ষা করতে হবে। প্রশ্নের যে হেরফের, অলিগলি, প্রণালী, যে শাখা উপশাখা আছে সবগুলো বুঝে উত্তরটা তাকে দিতে হবে, রাইট? অবশ্যই। মানে এটা একটু কথা বলি আপনাকে। হ্যাঁ, রাইট। যদি কনফিউজিং প্রশ্ন হয়, কনফিউজিং উত্তর হয়, তাহলে 4টা অপশন নিয়ে তাকে, বিশেষ করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ 2টা উত্তর আমরা বলি যে খুব কাছাকাছি থাকে, এগুলো নিয়ে একজনকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু সম্ভব একটু ব্রেইন স্টর্মিং করে সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছাতে হবে। আমি মোস্তাফিজ স্যারকে যদি আরেকটা প্রশ্ন করতে চাই, ইংরেজি সাহিত্যের জনককে হেনরি ফিল্ডিং, আমরা এক কথায় বলে দিই শেষ। বাংলায় যেমন আমাদের কোন ভাই মজা করে বলেছে, আপনাদেরকে ভালোবাসে তারা, সেইভাবেই বলেছেন মোস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যারের কোন ব্যাখ্যা শুনলে মনে হচ্ছে তারাও সুনীত কুমার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতোই মতবিরোধ করছেন। আমি যদি আপনাদের বলি হেনরি ফিল্ডিং ইংরেজি সাহিত্যে গদ্যের জনক, এটা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নাই, বা আমি পাইনি, হয়তো ইংরেজি যারা তারা ভালো বলতে পারবেন। বাংলা সাহিত্যে পেরিচাঁদ মিত্রই কি আমাদের উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ বা উপন্যাসের জনক, না বঙ্কিমচন্দ্র উপন্যাসের জনক? এইরকম একটা ডিবেট আছে, এবং এই বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটাও এসেছিল, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। আপনি কি পরামর্শ দিবেন আমাদের পরীক্ষার্থী বন্ধুদেরকে? আমরা একটা বিষয় খেয়াল করব যে যাদেরকে বাংলা সাহিত্যের জনক হিসেবে ভূষিত করা হয়েছে, যেমন বঙ্কিম, বিহারীলাল চক্রবর্তীকে, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তারপরে বিহারীলাল চক্রবর্তীকে আধুনিক গীতি কবিতার জনক। এই যে জনকগুলো উপাধি দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে বা কেন একজন সাহিত্যিককে জনক উপাধি দেওয়া হয়? জনক উপাধি দেওয়ার পেছনে মূল কারণটা হলো সাহিত্যের ওই শাখাটাই যিনি প্রথম সার্থকতার পরিচয় দিয়েছেন, এবং সার্থক কিনা সেটার পেছনে অনেক বৈশিষ্ট্য বা অনেক শর্ত থাকে। একটা নাটক কখন সার্থক হয়, একটা উপন্যাস কখন সার্থক হয়, এগুলোর পিছনে অনেক বৈশিষ্ট্য বা অনেক কারণ লুকিয়ে থাকে। তো আমরা বাংলা সাহিত্যে দেখেছি যে উপন্যাসের যে একটা ধারা তৈরি হয়েছিল প্রথম 1827 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি কয়েকটা গ্রন্থ রচনা করেছিলেন, নববাবু বিলাস, নববিবি বিলাস, তারপরে কমলালয়। এই যে গ্রন্থগুলো তিনি রচনা করেছেন, এগুলোর মধ্যে ছিটে ফোটা উপন্যাসের কিছুটা ভাব ছিল। পরবর্তীতে আমরা আসলে উপন্যাসের মতো করে একটা গ্রন্থ পেয়েছিলাম যার কাছে, তিনি ছিলেন একজন ব্রিটিশ মহিলা যার নাম ছিল হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। তো তিনি যে বইটা রচনা করেছিলেন সেটার নাম ছিল ফুলমণি ও করুণার বিবরণ। এই বইটার মধ্যে তিনি প্রথম উপন্যাসের মতো করে এই গ্রন্থটা তিনি উপস্থাপন করেছেন। কিন্তু উপন্যাস রচনার যে একটা উপন্যাস হওয়ার জন্য যে শর্তগুলো, সেখানে কাহিনী, চরিত্র, তারপরে বিষয়বস্তু, তারপরে এই যে বিষয়গুলো, এগুলো আসলে সঠিক মাত্রায় তিনি উপস্থাপন করতে পারেননি, যে কারণে সেটাকে উপন্যাস হিসেবে গ্রহণ করা হয় না। কিন্তু বাংলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্র যে গ্রন্থটা রচনা করেছিলেন, আলালের ঘরের দুলাল, এই গ্রন্থটা একটা উপন্যাস হওয়ার জন্য যে শর্তগুলো থাকে, যে বৈশিষ্ট্যগুলো থাকে, তিনি সেই বৈশিষ্ট্যগুলো এই গ্রন্থে উপস্থাপন করেছেন। যে কারণে প্যারীচাঁদ মিত্রকে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচয়িতা বা
উপন্যাস রচনার পথিকৃৎ হিসাবে তাকে বিবেচনা করা, কিন্তু তাকে সার্থক বা জনক বলি না, আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? ওই যে বললাম, উপন্যাস হওয়ার জন্য যে শর্তগুলো, সেই শর্তগুলো আলালের ঘরের দুলালে ছিল, কিন্তু সার্থক উপন্যাস হওয়ার জন্য যে শর্তগুলো, সেই শর্তগুলো সেটা পূরণ করতে পারেননি। পরবর্তীতে আমরা দেখেছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1865 সালে তার দুর্গেশ নন্দীর উপন্যাসের মধ্যে সেই শর্তগুলো পূরণ করেছেন এবং সেটাকেই সার্থক উপন্যাস বলা হয়। আর এই কারণে বঙ্কিমকে বলা হয় প্রথম সার্থক উপন্যাসী এবং বাংলা উপন্যাসের জনক। তো একটা প্রশ্ন এখানে, দুটো প্রশ্ন যদি থাকে, একটা হলো উপন্যাসের, বাংলা উপন্যাসের জনককে, সেই ক্ষেত্রে বঙ্কিম যে বাংলা উপন্যাসের জনক, এ নিয়ে কোনো কনফিউশন নেই। দ্বিতীয় হলো বাংলা উপন্যাসের পথিকৃৎকে তখন প্যারীচাঁদ মিত্র, এটা নিয়েও কোনো কনফিউশন নেই। কিন্তু ভাষাগত মায়ের কাছে একটা প্রশ্ন নিয়ে আমার মানে ক্যান্ডিডেটদের প্রায়শই জ্বালিয়ে দেওয়া হয়, সেটা হলো বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষকে। এই প্রশ্নটা একটু কনফিউশন। এখন আমি একটা বললাম যে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র আর জনক বঙ্কিম, কিন্তু এই ভাষাটা যে বাংলা উপন্যাস রচনার প্রতিষ্ঠাতা পুরুষ, এই প্রশ্নটা কি বোঝা যায়? এক্ষেত্রে দেখা যায় যে অনেকে বঙ্কিমকে উত্তর করে, অনেকে প্যারীচাঁদ মিত্রকে উত্তর করে। তো উপন্যাস যখন তৈরি হলো তখন তো সেটা প্রতিষ্ঠিতই হলো, সার্থকতার প্রশ্নটা তো ভিন্ন। কিন্তু যিনি উপন্যাস রচনা করলেন উনি তো উপন্যাস প্রতিষ্ঠা করলেন। তো সেই ক্ষেত্রে উপন্যাস রচনার প্রতিষ্ঠাতা পুরুষ বা বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে প্যারীচাঁদ মিত্রকে আমরা অ্যান্সার করব। শুধু সার্থক ঔপন্যাসিককে বা জনককে তখন প্যারীচাঁদ বঙ্কিমচন্দ্র। আমাদের অনেক সুন্দর, অনেক ভালো করে বুঝিয়েছেন। আমার মনে হয় আমাদের বন্ধুরা যারা পরীক্ষা দিবেন তারা এখান থেকে বোঝার অনেক ক্লু পেয়েছেন, ক্লু পাবেন, যেগুলো পরীক্ষা আসলে তারা কাজে লাগাবেন। আমি তৌহিদ স্যারের কাছ থেকে এটা প্রশ্ন করতে চাই। খুব মজার একটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদেরকে উপস্থাপন করেছেন আমাদের ভাই মেরাজ এম মেজবা। সমাস কয় প্রকার? আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি 6 প্রকার। এখন বাংলা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই 2011 সালে যেটা নতুন করে প্রণীত হয়, এই বইতে লেখা আছে সমাস 4 প্রকার। আজকে তো কনফিউশন জোন নিয়ে আমরা কথা বলছিলাম, কনফিউশন দূর করবেন তৌহিদ স্যার। প্রশ্ন খুব ভালো, মজার। এটা আসলে এই বছর ক্লাস 9-10 বই সংযুক্ত করা হয়েছে, কিন্তু এই কথাটা আমি আরো আগে থেকেই ক্লাসে বলি, এবং এই মানে 2021 সালে যে বইটা এসেছে ক্লাস 9-10 এই বইটা আসার আগে যারা আমার আগে ক্লাসগুলো সমাসের ক্লাস করছে তাদেরকেও বলেছি যে আসলে সমাস হচ্ছে মূলত 4 প্রকার। এটা হচ্ছে রবি ঠাকুরের মানে এখানে একটু মতভেদ আছে। আমরা বেসিক্যালি সমাস পড়েছি 6 প্রকার, যে মোট সমাস 6 প্রকার, কিন্তু এখানে কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, এই 3টা সমাসকে মিলে একটা সমাস বানিয়েছেন। তার মধ্যে 3টা মিলে যদি একটা বানানো হয় তাহলে কি 2টা কমে যাচ্ছে। সেই 2টা কমে যাওয়ার কারণে এখানে মূলত সমাস পাচ্ছি 4 প্রকার। আর যেহেতু ক্লাস 9-10 বই বাচ্চাদের বই, বাচ্চাদের এত বেশি পড়ানোর মনে হয় না শেখানোর খুব বেশি প্রয়োজন আছে, সেই তাগিদে হয়তো তাদের 4 প্রকারই পড়াচ্ছে। কিন্তু যারা হায়ার এডুকেশন আছে বা বড় বড় আরো যারা এই সময় আধুনিক কালে যারা ভাষা বিজ্ঞানী বা ব্যাকরণবিদ আছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবার 6 প্রকার মতবাদও দিয়েছে। তো এখানে প্রশ্নটা এখনো কনফিউজিং অবস্থায় আছে যে সমাজ থেকে যে প্রশ্ন আসে আমরা দাগাবো কিভাবে। তো আমার মতামত এরকম যে সমাজ থেকে যে প্রশ্ন আসে ভাবে যে সমাজ মোট কতটি, তাহলে সেই দৃষ্টিতে অবশ্যই 6টি দেওয়া উচিত। আর যদি বলে যে সমাজ মূলত কতটি, তাহলে 4 প্রকার দাগানো যাবে, কারণ যেহেতু মূলত জানতে চেয়েছে মানে অবশ্যই 6 প্রকার না 4 প্রকার জানতে চেয়েছেন। তো সেই দৃষ্টিতে প্রশ্ন করে প্রশ্ন থেকেই তাহলে 4 প্রকার বের করতে হবে, রাইট? আমাদের মোস্তাফিজ স্যারের কোনো বক্তব্য আছে বিষয়ে? আচ্ছা, আমি একটু বলি। এটা হলো সমাসে আমরা যেটা করি, সমাসটা মূলত একাধিক পদকে আমরা এক পদে পরিণত করি। সেখানে 2টা থাকতে পারে বা 2-এর বেশি থাকতে পারে, কিন্তু সাধারণত সমাসে 2টা পদ থাকে, একটা পূর্ব পদ আর একটা পরপদ। এই যে 2টা পদ আমরা দেখি যে কখনো পূর্ব পদের প্রাধান্য থাকে, কখনো পরপদের প্রাধান্য থাকে, কখনো দেখা যায় যে 2টো পদেরই প্রাধান্য থাকে, আবার কখনো দেখা যায় একটা পদেরও প্রাধান্য থাকে না, আবার কখনো দেখা যায় যে পূর্ব পদের প্রাধান্য থাকে না, পরপদের প্রাধান্য থাকে। এই যে অর্থের প্রাধান্যতা, এই ভিত্তিতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম সমাজকে 4 ভাগে ভাগ করেছেন। সমাসের প্রকারভেদ নিয়ে অনেক কথা আছে,
4 প্রকার আছে, 6 প্রকার আছে, 9 প্রকার আছে, এমনকি 40 প্রকার পর্যন্ত সমাসের প্রকারভেদ তারা নির্ণয় করেছেন। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি সমাজকে 4 ভাগে ভাগ করেছেন। এটার মূল কারণটা উনি দেখিয়েছেন যে আসলে আমাদের যে দুটো পদ, পূর্বপদ আর পরপদ, এই দুটো পদ এক এক সময় এক এক ভাবে আমাদের সামনে উপস্থিত হয়। কখনো দেখা যায় যেমন বাবা ও মা যখন বলি, তখন বাবারও যেমন কর্তৃত্ব, মায়েরও তেমন কর্তৃত্ব, দুটো পদই এখানে সমানভাবে প্রকাশিত হয়। আবার যখন আমরা বলি যে কি বলে নীলকণ্ঠে যার, নীলকণ্ঠ, তো এখানে নীল মানে হলো বিষ, কণ্ঠ মানে গলা। তো গলায় বিষ যার, তো আমি যদি গলার মধ্যে বিষ ঢেলে দিই তাহলে কি আমাকে নীলকণ্ঠ বলা হবে? না, এখানে নীলকণ্ঠ বলতে বোঝাচ্ছে আসলে শিবকে। তো এখানে এই যে অর্থের প্রাধান্যতা, নীলের অর্থ বোঝাচ্ছে না, আবার কি বলে কণ্ঠের অর্থ বোঝাচ্ছে না, অন্য আরেকটা অর্থ বোঝাচ্ছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মূলত এই অর্থের প্রাধান্যতার ভিত্তিতে 4 ভাগে ভাগ করেছেন সমাজকে। আর এখন মূলত আমাদের বৈয়াকরণ যারা, সমকালীন যারা বৈয়াকরণ, তারা এইটাকেই প্রতিষ্ঠিত হিসেবে গ্রহণ করে এই আধুনিক মানে নবম দশম শ্রেণীর বইতে এটাকে সংযোজন করেছে। সুতরাং আগে আরেকটা প্রশ্ন, আরেকটা আমি বলি, আমরা যখন বিসিএস দিয়েছি তখন নবম দশম শ্রেণীর বইয়ে একটা প্রশ্ন ছিল যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? আপনার হয়তো মনে আছে, সেখানে কিন্তু 3টা ছিল তখন। একটা হলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব আর বাক্যতত্ত্ব। এরপরে সম্ভবত যখন 26তম 27তম ওই সময়ে আরেকটা যোগ করা হলো অর্থতত্ত্ব। এখন আমরা যদি প্রশ্ন আসে যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, তাহলে আমরা এখন 4টি অ্যান্সার করবো, ওই আগের 3টি নিয়ে পড়ে থাকলে হবে না। তো ঠিক একইভাবে আগে ছিল যে ব্যাকরণ কি বলে সমাস কয় প্রকার ছিল, তখন তো আমরা 6 প্রকার অ্যান্সার করেছি। এখন যেহেতু 4 প্রকার বলেছে, এখন 4 প্রকারই অ্যান্সার করতে হবে। মানে আমরা নিজেদেরকেও প্রতিনিয়ত আপডেট করে নেব আর কি। মানে ওই বইটা ওই যে বললো না তো, যে ব্যাকরণের বাইবেল হিসাবে এটাকে গণ্য করা হয়। তো সেক্ষেত্রে ওই বইয়ের মধ্যে, যদিও এই বইয়ের মধ্যেও আসলে সত্য বলতে কি এই বইয়ের মধ্যে অনেক ভুল আছে, তারপরেও আমাদের ওইটাকে টেক্সট বই হিসেবে আমরা এটাকে রেফারেন্স বই হিসেবে আমাদের দূরে রেখেছে। এবারে যে একদম খুবই ছোট্ট একটা বই করেছে, এটা দেখলে আসলে সবাই হাসি পাবে যে, আর এটা ঠিক আছে, আমার মনে হয় ক্লাস 9-10 এর বাচ্চা এদের জন্য খুব বিশাল আকৃতির বই, এত কঠিন ব্যাকরণ যা অনার্স লেভেলে এসব আমরাও বুঝি না, এই বিষয়গুলো ক্লাস 9-10 এর জন্য ছিল। আসলে এটা খুবই মানে অমানবিক ছিল আমার কাছে মনে হয়। এখন যেটা করেছে কথা হচ্ছে যে আমাদের লেখাপড়া একটু কমিয়ে ফেলা দরকার, আর একটু সহজ করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। তহিদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে চকলেট কোন ভাষার শব্দ, ইংরেজি কোন ভাষার শব্দ? একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ইংরেজি। আচ্ছা ঠিক আছে, চকলেট নিয়ে খুব কথা আছে। চকলেট নিয়ে দুটো বিষয় প্রচলিত। একটা হচ্ছে চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ। তো এর আগে আমিও অনেক ক্লাসে মেক্সিকান পড়িয়েছি, কিন্তু সাম্প্রতিক যখন আমি আধুনিক বাংলা ব্যাকরণ যে হচ্ছে ডিকশনারিটা পেলাম, এই ডিকশনারিতে চকলেট দেওয়া হচ্ছে ফার্সি শব্দ। তো যেহেতু চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বাংলা একাডেমির ব্যাকরণটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, সেই দৃষ্টিতে এখন আমি চকলেটটাকে ফার্সি পড়াচ্ছি। চকলেট ফার্সি শব্দ। আর ইংরেজি? জি, ইংরেজিটাও ফার্সি শব্দ, ইংরেজিটাও ফার্সি থেকে আসছে। আমাদের মোস্তাফিজ স্যারের কোনো বক্তব্য আছে এই বিষয়ে? ইংরেজি শব্দটা আসলে এটা ফরাসি শব্দ, অবশ্যই ফার্সি না, এটা ফরাসি শব্দ। এবং মজার ব্যাপার হলো ফরাসি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, একদম মানে পৃথিবীতে যত ভাষা আছে তার মধ্যে সবচেয়ে রিজার্ভ ভাষা হলো এটা। এরা পৃথিবীর প্রত্যেকটা ভাষাকে 2-4টা করে শব্দ দিয়েছে, কিন্তু ওরা কোনো ভাষা থেকে একটা শব্দও নেই। তো ইংরেজ শব্দ যেটা, এটা ওই ফরাসি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া। এটা ফার্সি না, এটা ফরাসি। এটা তো দেখি আসলে খুব খারাপ। শুধু দিয়ে যায়, কিছুই নাই না। স্টুডেন্টরা অনেক সময় হয়তো কনফিউজ হয়ে যায় যে ফরাসি আর ফার্সি এই দুটো। ফরাসি হলো পারস্যের ভাষা যেটা, সেটা হলো ফার্সি, আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওইটা হলো ফরাসি। তো ইংরেজ এটা বললেন, আমাদের তৌহিদ স্যার যেটা বললেন চকলেট ফার্সি শব্দ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, চকলেটটা ফার্সি। কিন্তু ইংরেজি হচ্ছে ফরাসি।
ফ্রেঞ্চ অথবা ফরাসি। আচ্ছা, ভেরি গুড। আমি একটু মোস্তাফিজ স্যারের কাছ থেকে জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের উপজীব্য পটভূমি কি ছিল। এই বিষয়ে আমরা এক একটা বইয়ে এক এক রকমের জানতে পারি। মৃত্যু ক্ষুধা উপন্যাস তো যদি আমাদের জাতীয় কবির লেখা, আমাদের বাংলাদেশে অনেক আলোচিত একটা উপন্যাস, আমাদেরই গরিব দুঃখীদের কষ্টের ইতিহাস। তারপর সবাই তার পড়া হয়নি বিভিন্ন কারণে। আপনি যদি একটু বলে দিন, যারা পড়ে তারা কিন্তু এই প্রশ্নগুলো না পড়েও কিন্তু উত্তর করতে পারে, যার এই পটভূমিটা পড়া আছে বা এই নভেলটি পড়া আছে। আপনি যদি কিছু বলতেন মোস্তাফিজ স্যার। থ্যাংক ইউ। এই প্রশ্নটা আসলে এখনো অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে এই প্রশ্নের সঠিক উত্তর নিয়ে। এমনকি আমিও যতদিন পর্যন্ত এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটা হাতে পাইনি ততদিন পর্যন্ত আমিও কিন্তু অনেক সময় এই প্রশ্নের সঠিক উত্তরটা ক্লাসে বলিনি। তো আমি একটু প্রেক্ষাপটটা বলি, তাহলে স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে যাবে আজকে। এই নজরুল তিনটা উপন্যাস, মূলত তার তিনটা উপন্যাসের মধ্যে তার শ্রেষ্ঠ উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা। এই উপন্যাসটা তিনি রচনা করেছিলেন 1926 থেকে 29 সালের মধ্যে, এবং তখন তিনি নদিয়ার যে চাঁদ সড়ক, কৃষ্ণনগরের একটা জায়গা হলো চাঁদ সড়ক, সেখানে তিনি একটা বিশাল বাংলোতে, সেই বাংলো ছিল, সেখানে তিনি বাস করতেন। তো ওই বাংলোর পাশেই একটা বস্তি ছিল, সেখানে আসলে রোমান ক্যাথলিক, কিন্তু ওমান কাতলা, ওই জায়গাটার নাম ছিল ওমান কাতলা, কিন্তু ওমান কাতলা তো না, আসলে সব জায়গাটার নামকরণ হয়ে গিয়েছিল রোমান ক্যাথলিক নাম হিসাবে, কিন্তু ওটাকে বলা হতো ওমান কাতলা। ওই জায়গায় খ্রিস্টান অধ্যুষিত এবং মুসলমানরা থাকতো, হিন্দু কিছু ছিল। তো সেখানে তিনি যে বাংলোয় থাকতেন, বাংলোর পাশে একটা পানির কল ছিল। এটা আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমরা যখন, আমার বাড়ি রাজশাহীতে, আমিও দেখেছি আমাদের বাড়ির পাশে একটা ওই পানির ঢোপ কল বলা হতো আর কি। তো এখানে যেমন ওই যে পানির ট্যাঙ্কি উপরে থাকে, যে ওইটার মতো নিচে মাটির সাথে আর ট্যাপ লাগানো থাকে দুইটা একটা, সেখান থেকে মহিলারা পানি নিতে আসে। তো এরকম একটা ঘটনা তিনি দেখেছিলেন। এক মহিলা, সেখানে উপন্যাসের মধ্যে বলা হয়েছে প্যাকলের মা। তো এই প্যাকলের মা মূলত তিনি তার যৌবনকালে তিনটা ছেলেকে তিনি হারিয়েছেন, মানে ছেলেরা যুবক ছিল, মারা যায়, কিন্তু তাদের 3 বিধবা স্ত্রী রয়ে যায়। এটা কিন্তু মানে সত্য ঘটনা। ওই 3 ছেলের নাম ছিল নূর মোহাম্মদ, হাবিব আর করিম। ওই 3 ছেলের কাহিনী এবং তারা যে অভাবের তাড়নায় কিভাবে খ্রিস্টান যারা প্রচার করতো, মেম সাহেব, তাদের যে প্রলোভন, বিভিন্ন সুবিধা দিয়ে যে প্রলোভন দেখাতো খ্রিস্ট ধর্ম গ্রহণ করার বা ধর্মান্তরকরণের, সেই বিষয়টা তিনি সেই উপন্যাসের মধ্যে উপস্থাপন করেছেন। কিন্তু এই প্রশ্নের অপশন হিসেবে নজরুলের আরেকটা প্রসঙ্গ অনেক সময় উঠে আসে, যে তিনি যখন ওই যে আসানসোল রুটির দোকান থেকে যখন দারোগা নিয়ে আসলেন তাকে ময়মনসিংহের 30 সালের যে গ্রামটা এখন নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, যেখানে দরিরামপুর গ্রাম, ওই গ্রামের সাধারণ মানুষের জীবন চিত্র তিনি লক্ষ্য করেছিলেন। তো পরীক্ষায় ওই অপশনটাও এখানে মাঝে মধ্যে থাকে, যে দরিরামপুর গ্রামের সাধারণ মানুষের জীবন চিত্র, আর একটা থাকে নদিয়ার চাঁদ সড়কের মানুষের জীবন চিত্র। এই দুটো নিয়ে মূলত কনফিউশন ক্যান্ডিডেটদের মধ্যে এবং যারা পরীক্ষার্থী তাদের মধ্যে। তো এটা আমি আপনাদের আজকে খুব সুস্পষ্টভাবে বলে দিচ্ছি যে নজরুলের এই উপন্যাসটা মূলত তিনি যে 26 থেকে 29 সাল পর্যন্ত ওখানে ছিলেন, ওখানে থাকা অবস্থায় তিনি এই উপন্যাসটা রচনা করেছিলেন, এবং এটার প্রেক্ষাপটটা মূলত ওই ওমান ক্যাথলিক যেটাকে বলছে, বা রোমান ক্যাথলিক, মানে চাঁদ সড়কের যে জনজীবন, সাধারণ মানুষের যে জনজীবন, যেখানে ক্ষুধা তৃষ্ণা তার বা অভাবের তাড়নায় কিভাবে নিজের ধর্মকে বিসর্জন দিয়েছিল, কিভাবে তারা নিজের ছেলে
মৃত ছেলের দিকেও তাকাতে পারেনি, এই বিষয়গুলো তিনি তার এই উপন্যাসের মধ্যে উপস্থাপন করেছেন। তো প্রেক্ষাপটটা অবশ্যই সেখানে নদিয়ার সড়কের জনজীবন। নদিয়া স্যার যেহেতু রাজশাহীর মানুষ সেজন্য এটাকে নদিয়াতে উনি টেনে নিয়েছেন। যেটা আমাদের আরেকটা প্রশ্ন স্যারের কাছ থেকে জানা, সেটা হচ্ছে মধ্যযুগে এটা একাধিকবার পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন এসেছে, বিসিএস পরীক্ষায় আমরা দেখেছি মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে। মধ্যযুগে আমরা তো দুইজন অসাধারণ কবি প্রতিভা পেয়েছি, একজন হচ্ছে মুকুন্দরাম আর একজন হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। এখন শ্রেষ্ঠ কবিকে এটা বললে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই, কারণ দুইজনের অনেক কন্ট্রিবিউশন আছে। এই ক্ষেত্রে আমাদের স্যাররা যদি কিছু বলতেন। মুস্তাফিজ স্যার। এখানে এই প্রশ্ন নিয়ে আসলে কনফিউশনটা অনেক বেশি, আর যেটাকে সাপোর্ট করেছেন এটার পক্ষে যুক্তিও দেওয়ার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে মুকুন্দরাম চক্রবর্তী যিনি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, আর ভারতচন্দ্র রায়গুণাকর উনি অন্নদামঙ্গল কাব্যের একমাত্র কবি, উনি প্রথম, উনি শ্রেষ্ঠ বা উনি শেষ যেটাই বলি না কেন। তো এক্ষেত্রে কনফিউশনটা যে হয় যে শ্রেষ্ঠ কবি কি আসলে মুকুন্দরাম চক্রবর্তী নাকি ভারতচন্দ্র রায়গুণাকর। তো মুকুন্দরাম চক্রবর্তীর ব্যাপারে যে যুক্তিগুলো তুলে ধরা হয় যে তিনি তার উপন্যাস মানে তার কাব্যগ্রন্থের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যকে যেভাবে উপস্থাপন করেছেন সেটা অনেকটা আধুনিক যুগের উপন্যাস রচনার মতো। এ কারণে অনেকে বলে থাকেন যে উনি যদি আধুনিক যুগে জন্মগ্রহণ করতেন তাহলে ঔপন্যাসিক হিসেবে জন্মাতেন। এটাকে একটা যুক্তি হিসেবে ধরা হয় তার কাব্যগ্রন্থের মধ্যে। আর ভারতচন্দ্র রায়গুণাকর উনি মধ্যযুগের সর্বশেষ কবি এবং উনি একদম আধুনিক যুগের একদম শেষ প্রান্ত পর্যন্ত টেনেছেন, যদিও তার মৃত্যুর পর থেকেই আধুনিক যুগের সূচনা ধরা হয়েছে। মৃত্যু যদিও 1760 সালে, কিন্তু মধ্যযুগকে 1800 পর্যন্ত আমরা টেনেছি এবং 1801 সাল থেকে আধুনিক যুগের সূচনা হয়েছে। এখন কোনটাকে আমরা বলবো? মুকুন্দরাম চক্রবর্তীর ক্ষেত্রে ওই যুক্তিটাকে ধরা হচ্ছে, কিন্তু ভারতচন্দ্রের ক্ষেত্রে যুক্তিটা কি? আসলে ভারতচন্দ্র রায়গুণাকরকে বলা হয়ে থাকে যে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। নাগরিক কবি আমরা শামসুর রহমানকেও বলি, আর নাগরিক কবি আমরা সমরেশ মজুমদারকেও আমরা বলে থাকি। তো নাগরিক কবি তাকেই বলা হয় যিনি নগর কেন্দ্রিক, নগর জীবনের বিভিন্ন বিষয়াদি তার লেখালেখির মধ্যে উপস্থাপন করেন। তো আমরা যেহেতু ভারতচন্দ্র রায়গুণাকরকে দেখেছি যে উনি অন্নদামঙ্গল কাব্যের মধ্যে যেভাবে মানে কাহিনীগুলোকে তুলে ধরেছেন, তিনি অন্নদামঙ্গলের মধ্যে যদিও 3টা কাহিনী আছে, একটা হলো মানসিংহ ভবানন্দের কাহিনী, তারপরে বিদ্যাসুন্দরের কাহিনী, আর একটা অন্নদামঙ্গলের কাহিনী। বিদ্যাসুন্দরের কাহিনী আমরা এর আগেও কালিকা মঙ্গল কাব্যে সাবিরিদ খানের কাছে দেখেছিলাম, কিন্তু উনি ঘটনাগুলোকে যেভাবে আধুনিকতার, আমরা যেমন দেখেছি মাইকেলের কাছে, মাইকেল কিন্তু রামায়ণ, মহাভারত, তারপরে পুরাণ এগুলো থেকে কাহিনী নিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন। অথচ এই সমস্ত কাহিনী এনে সাহিত্য রচনা করেও কিন্তু তিনি কি হয়েছেন, আধুনিক যুগে প্রথম তিনি বিভিন্ন সাহিত্যের শাখাকে সার্থকতায় নিয়ে এসেছেন। ওই প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, সেটাকে তিনি সেখানকার কাহিনী নিয়েছেন সেই থেকে, পুরাণ থেকে। তারপরে তিলোত্তমা সম্ভব এগুলো নিয়েছেন মহাভারত থেকে। তো এখান থেকে কাহিনী নিলেও তিনি সেগুলোকে কি করেছেন, আধুনিকতার সাথে উপস্থাপন করেছেন। ঠিক একইভাবে ভারতচন্দ্র রায়গুণাকর উনি মধ্যযুগের যে ধর্ম দেবদেবী নির্ভর যে সাহিত্যগুলো, সেগুলোকে তিনি শুধু ধর্ম দেবদেবী নির্ভরতার মধ্যেই আসলে সীমাবদ্ধ রাখেননি, এগুলোকে তিনি আধুনিকতার বৈশিষ্ট্যের সাথে সমন্বয় করে এই কাব্যগুলো তিনি রচনা করেছেন। আর এই কাব্যের মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন, নগর পুরিলে দেবালয়কে আড়াই, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, তারপরে বড়র পিরিতি বালির বাঁধ, এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো পড়লে মনে হয় যে আমরা আধুনিক যুগেরই কোনো কাব্য পড়ছি। এই কারণে সর্বদিক বিবেচনা করে ভারতচন্দ্র রায়গুণাকরকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ কবি এবং সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচনা। ভারতচন্দ্র রায়গুণাকর। জি, ভারতচন্দ্র রায়গুণাকরকেই আমরা অ্যান্সার করব। এখন আমরা সময়ের শেষের দিকে চলে এসেছি, মানে আপনাদের দুজনের প্রতি একেবারে খুব এমসিকিউ টু দি পয়েন্ট, আমরা খুব ব্যাখ্যায় যেতে পারবো না, এরকম কয়েকটি প্রশ্ন উল্লেখ করতে চাই। একটা হচ্ছে টি.এস. ইলিয়টের প্রথম অনুবাদক কে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর, টি.এস. ইলিয়টের বলেন। এটা নিয়ে এই দুটো কনফিউশনই হয়, একটা হলো রবীন্দ্রনাথ নাকি বিষ্ণুদেব।
এখন অনেকেই বলে থাকে যে বিষ্ণুদে, কিন্তু মজার ব্যাপার হলো বিষ্ণুদের যে অনুবাদ সেটা 1950 সালের পরে, আর রবীন্দ্রনাথ মারাই গেছেন 1941 সালে। তাহলে রবীন্দ্রনাথ যদি টি.এস. ইলিয়টের কবিতার অনুবাদ করে থাকেন, অবশ্যই সেখানে কি হবে? অবশ্যই সেখানে বিষ্ণুদের আগে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ যেহেতু টি.এস. ইলিয়টের কবিতার অনুবাদ করেছেন, অবশ্যই অ্যান্সারটা রবীন্দ্রনাথ হবে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, প্রথম অনুবাদ করেছিলেন কে? আচ্ছা, এটা আসলে অনেকবার পরীক্ষা এসেছে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ যে ইংরেজিতে অনুদিত হয়েছে সং অফারিংস নামে, এটা কে করেছে? এই প্রশ্নটা পিএসসি থেকে যতবার এসেছে প্রত্যেকবারেই অপশনে এবং অ্যান্সার হিসেবে এখানে দেওয়া হয়েছে ডব্লিউ.বি. ইয়েটস এর নাম। কিন্তু এখানে একটা ঘটনা হলো কি, যে রবীন্দ্রনাথ তো যখন গীতাঞ্জলি রচনা করলেন 1910 সালে প্রকাশ করলেন, 157টা কবিতার সংকলন ছিল সেখানে। তো তিনি যখন বিলেতে যাচ্ছিলেন, এক সময় বিলেতে যাওয়ার সময় এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে 103টা কবিতা তিনি নিজেই বাংলায় অনুবাদ করে ফেলেন, এবং এটা নিয়ে তিনি যখন বিলেতে গেলেন সেখানে দেখা হয় আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস এর সাথে। তার কাছে তিনি মূল পাণ্ডুলিপিটা হ্যান্ড ওভার করেছিলেন। তো তিনি এই কাব্যগ্রন্থটা, ইংরেজির এই পাণ্ডুলিপিটা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন যে একজন বাঙালি কবি কিভাবে এত সুন্দর করে ইংরেজিতে অনুবাদ করতে পারে। যাই হোক, তারপরে ডব্লিউ.বি. ইয়েটস শুধু এটার প্রিফেস বা মুখবন্ধটা শুধু লিখে দিয়েছিলেন, কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস একটা কবিতা অনুবাদ করেন, পুরো কবিতাটাই অনুবাদ করেছেন, কাব্যগ্রন্থটা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ। সেই প্রশ্ন যতবার আসে ডব্লিউ.বি. ইয়েটস এর নাম থাকে, যে কারণে ওই যে এর আগেও যেরকম আমরা বললাম যে ওই যে আপনি যেমন বললেন যে মিথ্যা বলতে বলতে এটা সত্য হয়ে যায়, তো ঠিক অনেক স্টুডেন্টের কাছে এরকম যে ওই এটা দেখে সবাই, যে বইয়ের মধ্যে দেখে ওখানে লেখা আছে ডব্লিউ.বি. ইয়েটস, যেখানে প্রশ্ন পড়ে ওখানেও লেখা আছে ডব্লিউ.বি. ইয়েটস। কোন একটা জায়গায় এটা ভুল হয়েছে, এটার ভুলটাই কপি হয়ে গেছে বিভিন্ন বইতে ধারাবাহিক। তবে এটা একটা মজার ব্যাপার হলো, ইয়েটস এর একটা ভূমিকা আছে, ইয়েটস হচ্ছে এটার প্রিফেস লিখেছিলেন, দ্যাট মিন্স ভূমিকা লিখেছিলেন। আর রবীন্দ্রনাথ নিজেই কিন্তু তার সং অফ অফারিংস বা গীতাঞ্জলি কাব্যের ইংরেজিতে অনুবাদ করেছিলেন। হ্যাঁ, ভেরি গুড। আমি একটু আমাদের তহিদ স্যারের কাছে আসতে চাই, এটা অনেকেই বারবার রিপিট করতেছে দেখা যায়, তহিদ স্যারের কাছ থেকে একটু শোনার জন্য। স্বরধ্বনি, স্বরবর্ণ, বিষয়টা একটু ক্লিয়ার করেন প্লিজ, খুব অল্প সময়। একটু আনমিউট করতে হবে তহিদ, একটু আনমিউট করতে হবে ভাই। জি, এখন মনে আনমিউট আছে আমি। এখন প্রশ্নটা হচ্ছে, বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণ। দেখেন, আমরা মৌলিক স্বরবর্ণ কথা বলি যদি বলি, তাহলে মৌলিক স্বরবর্ণ 7টি আছে, এটা এর আগে কনফারেন্স করা হয়েছে, এবং 7টি স্বরবর্ণ কি কি এটা আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, দেখেন 7টি স্বরবর্ণ কি কি আছে। একটা হচ্ছে অ, আ, মানে স্বর, যাকে আমরা স্বরেয় বলি সেটাকে নরমালি আমরা অ বলা উচিত। অ, এরপর কি আছে আ আছে, এই দুটো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপর আবার কি আছে, আমাদের কাছে হচ্ছে রস্ব ই আছে, দীর্ঘই না কিন্তু রস্ব ই আছে, আবার রস্ব উ আছে, তার মানে এখান থেকে অলরেডি দুটো বাদ যাচ্ছে। তার মানে এখানে পেলাম পুরো 4টা। আবার কি আছে, এ আছে, ও আছে। এই দিক দিয়ে আমরা মোট পাচ্ছি কয়টা, 6টা পাবো। আর নতুন একটা স্বরধ্বনি যুক্ত পাবো, তা হচ্ছে এ, এটা হচ্ছে স্বরধ্বনি। তো সেই দৃষ্টিতে মোট স্বরধ্বনি পাচ্ছি আমরা 7টি। আর যখন আমরা স্বরবর্ণের কথা বলবো, যেহেতু এ স্বরবর্ণের কোনো রূপ নেই, আমরা এ ধ্বনি বলি, কিন্তু এ স্বরধ্বনির রূপটা আমরা বর্ণ আকারে লিখি না, কিন্তু আমরা লিখতে পারি। অর সঙ্গে জফলা আকার দিলে এ হয়ে যাচ্ছে, অথবা এর সঙ্গে জফলা আকার দিলে এ হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা স্বরবর্ণ হিসেবে স্বীকৃতি দেইনি। সেই দৃষ্টিতে একটা স্বরবর্ণ কমে যাচ্ছে। এই জন্য মৌলিক স্বরবর্ণ হচ্ছে 6টি, আর মৌলিক স্বরধ্বনি যা উচ্চারণ করতে পারি মৌলিক ভাবে তা হচ্ছে 7টি। আশা করছি এইবার অন্তত সবাই ক্লিয়ার হয়েছে। স্পর্শধ্বনি কি? আচ্ছা, স্পর্শধ্বনির কথা আছে। জি, স্পর্শধ্বনি খুবই কনফিউজিং, কারণ এটা বাজারে যতগুলো প্রচলিত বই আছে বেশিরভাগ প্রায় বলতে পারি যে 99% বই দেওয়া আছে 25টি। কারণ আগের যে আমরা যে ক্লাস 9-10 যে ব্যাকরণ বইটা আছে, এই বইটাতে 25টি দেওয়া ছিল। কিন্তু আপনি আধুনিক বাংলা ব্যাকরণের 2014 সালের সংস্করণ এবং 2016 সালের সংস্করণ যা আমার কাছে আছে, এখানে কিন্তু দেয়া আছে যে স্পর্শ বর্ণ দেওয়া আছে বা স্পর্শধ্বনি আকারে দেওয়া আছে যে 16টি দেওয়া আছে।
তাহলে কোন 16টি? আমরা বর্গীয় যে 25টি বর্ণ জানি, এই 25টি বর্ণকে ক থেকে ম পর্যন্ত, এই 25টি বর্ণকে বলছি আমরা বর্গীয় বর্ণ। এই বর্গীয় বর্ণের একদম শেষের যে কলাম, যেখানে উম আছে, উ আছে, দন্ত ন, ম, এইগুলো আছে, এগুলোকে বলছি আমরা নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি বলছি। তার মানে এটাকে বাদ দেওয়া হয়েছে। আবার মাঝখানে যে চ, ছ, জ, ঝ, এখানে 4টা আছে, এই 4টাকে বলা হচ্ছে যে ঘ্রিষ্ট ধ্বনি। নাসিক্য ধ্বনি এদিকে 5টা, বা নাসিক্য বর্ণ 5টা আছে এখানে, আর এখানে ঘ্রিষ্ট বর্ণ আছে 4টা। এই 5 আর 4 9, এই 9টাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দিয়ে কি করেছে, আগে ছিল মোট 25টি, এই 25 থেকে যদি 9 বাদ দেই তাহলে পাচ্ছি আমরা 16টি। এই 16টি বর্ণকেই বেসিক্যালি বলা হচ্ছে স্পর্শ বর্ণ। আর এটা হচ্ছে আমার কথা না, এটা বাংলা একাডেমির যে প্রমিত যে ব্যাকরণ বইটা আছে, যে আধুনিক বাংলা ব্যাকরণ, সেই বইয়ে দেওয়া আছে। তো এটা একটু সংশোধন হওয়াটা বেটার, হয়তো পরবর্তী সংস্করণগুলোতে অনেক এই বিষয়ে সংশোধন হয়ে যাবে। এবং এখন বাজারে সব কিছু কিছু প্রচলিত বই আছে যেগুলো বিসিএস এর জন্য বা বিভিন্ন চাকরি প্রতিযোগিতামূলক বই, সেই বইগুলোতে কিন্তু মানে অনেকগুলো বই সংশোধন এনেছে। এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো বিষয়। তো সেই দৃষ্টিতে মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মূল স্পর্শ ধ্বনি কতটি, যদি অপশনে 16 থাকে তাহলে অবশ্যই আপনি 16 দিবেন, কারণ উনি জানেন যে উত্তর হবে 16, এই জন্য অপশনে 16 রেখেছেন। যদি অপশনে 16 না থাকে তাহলে ধরে নেবেন যে উনি 25কে উত্তর দিলে মানে উত্তর চাচ্ছেন, তখন আপনি উত্তর 25 দেখাবেন। কিন্তু অপশনে 16 25 দুইটা থাকে, অবশ্যই এটা উত্তর হবে 16টি। আশা করছি ওকে, বুঝতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি মোস্তাফিজ স্যারের কাছে, যদিও উনি নিজেই বলেছেন আমাদের আধুনিক যুগের ক্ষেত্র, প্রশ্নের ক্ষেত্র অনেক বেশি, আধুনিক যুগ থেকেই 15 নম্বরের প্রশ্ন হবে অ্যাকর্ডিং টু আওয়ার পাবলিক সার্ভিস কমিশন সিলেবাস। আবার এটাও বলেছেন এখানে 40-50 জন সাহিত্যিক, কবি সাহিত্যিক সম্পর্কে এটা ভালো করে ধারণা নেওয়ার কথা বলেছেন। পাশাপাশি মোস্তাফিজ স্যার একটা কথা বলতে চেয়েছিলেন, একেবারে কি আমাদের সাহিত্যিক যারা একেবারে মূল সাহিত্যিক, যাদের না পড়লেই নয়, যারা নিয়মিতভাবে যাদের সম্পর্কে বা যাদের কর্ম সম্পর্কে, সাহিত্যকর্ম সম্পর্কে প্রশ্ন করা হয়, এই ধরনের কিছু সাহিত্যিকের সাথে নিয়ে একটু পরিচিত বা তাদের নামগুলো বলতে চেয়েছেন। খুব অল্প সময় আমি একটু মোস্তাফিজ স্যারকে বলবো, আধুনিক যুগের মানে মেইন আমাদের প্রধান সাহিত্যিক, কবি সাহিত্যিক যারা আছেন, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের সম্পর্কে যদি একটু খুব সংক্ষেপে একটু আলোচনা করতেন মোস্তাফিজ স্যার। ধন্যবাদ। পরীক্ষার আগের এই যে কয়েকটা দিন আছে, আমার প্রিয় শিক্ষার্থী যারা, পরীক্ষার্থী যারা, তারা আপনারা তো যথেষ্ট সময় পেয়েছেন 41তম বিসিএস এর জন্য। আপনারা আপনাদের সময়গুলোকে কাজে লাগিয়েছেন, পড়িয়েছেন, কিন্তু শেষ সময়ে এসে আমি মোটামুটি 40 জন যে কবি সাহিত্যিক তাদের নাম একটু বলি, আর এখান থেকে আরো শর্ট করে আপনারা কতজন কবি সাহিত্যিক পড়লে আপনাদের জন্য বেটার হবে সেটা আমি 2-1 মিনিট একটু ধারণা দিই। এটা হলো বাংলা সাহিত্যের যে পুরো আধুনিক যুগ, এটা মূলত দুইটা ভাগ করা হয়, একটা রবীন্দ্রনাথের আগে আর একটা হলো রবীন্দ্রনাথের পরে। রবীন্দ্রনাথের আগের অংশটা এটাকে বলা হয় রবীন্দ্র পূর্ববর্তী আধুনিক যুগ, আর পরের অংশটাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগ। তো বাংলা সাহিত্যের যে এই যে আজকে এত মানে মানে সুসজ্জিত বাংলা সাহিত্যে, যে এখন বলতে গেলে মানে যৌবন কালে পদার্পণ করেছে, এই যৌবন তো আর একদিনে আসে নাই। সাহিত্যের যে প্রাথমিক দিকের কথা, সাহিত্যিকের বিভিন্ন রবীন্দ্র পূর্ববর্তী যুগের যে সময়টা, রবীন্দ্র পূর্ববর্তী যে আধুনিক যুগ, এখানে কিছু সাহিত্যিক মূলত বাংলা সাহিত্যকে কি করেছেন, প্রতিষ্ঠিত করেছিলেন। এক একজন এক একটা শাখাকে সার্থকভাবে উপস্থাপন করেছেন। তো এখান থেকে কয়েকজন কবি সাহিত্যিক আপনারা পড়বেন, যেটা আমি বলছি রবীন্দ্রনাথের আগে। এর মধ্যে আপনারা যে কয়েকজন পড়বেন, একটা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত পড়বেন, বিদ্যাসাগর পড়বেন, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে দীনবন্ধু মিত্র পড়বেন, বিহারীলাল চক্রবর্তী, তারপরে বঙ্কিমচন্দ্র, মীর মোশাররফ, কাইকোবাদ। এই কয়েকজন সম্পর্কে খুব ভালো করে পড়বেন। আর রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগ, সেটা তো একদম আজকে পর্যন্ত পুরোটাই। তবে রবীন্দ্র যুগ যেটা আমি সবসময় ক্লাসে বলে থাকি, রবীন্দ্রনাথ এবং তার সমসাময়িক যে সমস্ত সাহিত্যিক, তাদের মধ্যে রবীন্দ্রনাথ আছেন, তারপরে শরৎ, রোকেয়া, জীবনানন্দ, জসিমউদ্দিন, তারপরে নজরুল, এরপরে ফররুখ আহমদ, আর মানিক বন্দ্যোপাধ্যায় এবং প্রমথ চৌধুরী, এই কয়েকজন পড়বেন। এরপরে আরেকটা বিষয় একটু আমি বলি, সেটা হলো আমাদের সমকালীন যে সমস্ত কবি সাহিত্যিক,
বিশেষ করে আমাদের 71-এর যে মুক্তিযুদ্ধের আগে পরে যে সমস্ত সাহিত্যিক আছেন, এই সময়টা সবচেয়ে সমৃদ্ধ অনেক কবি সাহিত্যিকের এখানে আগমন ঘটেছে। তো রবীন্দ্রনাথের আগে এবং রবীন্দ্র যুগ নিয়ে স্টুডেন্টরা পড়াশোনা মানে একটু স্বতঃস্ফূর্ত ভাবে পড়লেও দেখা যায় যে এই যে 71-এর আগে পরে যে কবি সাহিত্যিক, তাদের পরিমাণটা অনেক বেশি এবং তাদেরকে পড়তে গিয়েই মূলত হিমশিম খেয়ে যান। তো সেক্ষেত্রে 71-এর আগে আমাদের রবীন্দ্রনাথের মৃত্যুর পর থেকে 1941 থেকে 1971 পর্যন্ত এখানে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই বাংলায়, এবং এই ঘটনাগুলো সাহিত্য রচনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেছে। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে 47-এর দেশ বিভাগ, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে অনেকে লেখালেখি করেছেন। তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন কবি সাহিত্যিকের নাম আমি বলছি, আপনারা তাদের সম্পর্কে একটু ভালো করে দেখবেন। তাদের মধ্যে রয়েছেন মুনির চৌধুরী, তারপরে শহীদুল্লাহ কায়সার পড়বেন, তারপরে জহির রায়হান পড়বেন, আলাউদ্দিন আল আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ ওয়ালিউল্লাহ, তারপরে সৈয়দ মুজতবা আলী, নুরুল মোমেন আর শওকত ওসমান। এই কয়েকজন সম্পর্কে একটু ভালো করে পড়বেন। আর সমসাময়িক মানে 71 পরবর্তী যে সমস্ত কবি সাহিত্যিক যারা আছেন, এর মধ্যে অনেকেই আমাদের ইহধাম ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে জীবিত মৃত দুই ধরনের কবি সাহিত্যিক সম্পর্কে আপনারা একটু দেখবেন। বিশেষ করে অতি সম্প্রতি যে সমস্ত সাহিত্যিক মারা গেছেন, আপনারা হয়তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। যখন যিনি মারা যান, জীবিত অবস্থায় তার কদর না করলেও মৃত্যুর পরে অন্য কেউ তাদের কদর করুক আর না করুক, পেসিম ভালো মতোই করে। তো যে কারণে দেখা যায় যিনি মারা যান তার থেকে একটা না একটা কোশ্চেন চলে আসে। তো এরকম যারা মারা গেছেন তাদের মধ্যে সৈয়দ শামসুল হক, তারপরে হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, তারপরে শামসুর রহমান, সেলিম আলদিন। এরপরে পড়বেন আপনারা জীবিতদের মধ্যে আছেন নির্মলেন্দু গুণ, ভেরি ইম্পর্টেন্ট, নির্মলেন্দু গুণ পড়বেন। তারপরে আর আর সেলিনা হোসেন এবং রাবিয়া খাতুন। আর একজন পড়বেন হলো হাসান আজিজুল হক, জীবিতদের মধ্যে। আর মৃত যাদের কথা বললাম মোটামুটি তাদের সম্পর্কে পড়বেন। আমি খুব শর্ট করে আপনাদের কিছু কবি সাহিত্যিকের নাম বলেছি। এখন আপনাদের তো প্রশ্ন হতে পারে যে এর বাহিরে প্রশ্ন যেগুলো আসবে, যে কয়েকজনের নাম বলেছি তাদের সম্পর্কে একটু ভালো মতো পড়বেন। আর এর বাহিরে যত কবি সাহিত্যিক আছেন তাদের সম্পর্কে আমার একটা পরামর্শ হলো যে তাদের থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে আপনারা শুধু সেই প্রশ্নগুলো সলভ করে যাবেন। তাদের অনেক লেখালেখি থাকলেও দেখা যায় যে তাদের সম্পর্কে অল্প দু একটা সাহিত্যকর্ম আছে যেগুলো সবচেয়ে বিখ্যাত। যেমন আপনি যদি জাহানারা ইমামের কথা বলেন, অনেক লেখার ভিড়ে একটা প্রশ্নই বারবার আসে, সেটা কোনটা? 71-এর দিনগুলি, দেখবেন ওই কোশ্চেনটাই বারবার আসে। তো আমি যাদের নাম বললাম তাদের বাহিরে যে সমস্ত কবি সাহিত্যিক, তাদের থেকে বিগত সালের কোশ্চেন গুলো সলভ করবেন ইনশাল্লাহ। আপনারা এই 15টা যে কোশ্চেন হবে আধুনিক যুগ থেকে, মিনিমাম 12টা কোশ্চেন এর মধ্যে পাবেন যাদের নাম বললাম। জি, শুনতে পাচ্ছি না মনে হয়। স্যার মিউট হয়ে আছে। আপনি আপনি নিজে অনেকবার পরীক্ষা দিয়েছেন, পড়াচ্ছেন কলেজে অনেক দিন, এবং আমাদের সাথে বিসিএস কোচিং জগতে অনেকদিন ধরে বিচরণ, অনেকদিন ধরে বাংলা সাহিত্য, ব্যাকরণ, বাংলা বিষয়ে পড়াচ্ছেন। আপনার কি মনে হয় একজন প্রার্থীর 35টা প্রশ্ন মধ্যে কয়টি দাগানো উত্তম বলে আপনি মনে করেন, কোন প্রেক্ষাপটে? এক। 2 নম্বর হচ্ছে ওভারঅল বাংলাতে আমরা যদি 115-20 এটাকে একটা স্ট্যান্ডার্ড মার্কস হিসেবে কাউন্ট করি, বাংলা 35-এর মধ্যে একজন স্টুডেন্টের কত টার্গেট করা স্ট্যান্ডার্ড হবে বলে আপনি মনে করেন? আসলে এই প্রশ্নটা তো বা এই বিষয়টা তো নির্ভর করে একজন ক্যান্ডিডেটের উপরে, সে কতটা কারেক্ট করতে পারবে। এটা নির্ভর করে তার পড়াশোনার গভীরতার উপর, তার আস্থার উপরে, সে আসলে কতটা প্রশ্ন কারেক্ট করতে পারবে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই পর্যন্ত যতগুলো বিসিএস হয়েছে 35তম থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় মোর অর লেস 115 হলো কাট মার্কস। তো 115টা যদি কাট মার্কস হয় সেক্ষেত্রে আমাকে তো 200 কারেক্ট করতে হবে না,
আমাকে তো 150 কারেক্ট করতে হবে না, আমি 115 যদি কারেক্ট করতে পারি তাহলে তো আমার বেড়া পার। তো সেক্ষেত্রে বাংলাতে আমি 35টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন তো অনায়াসে আপনি কারেক্ট করতে পারবেন, 25টা কোশ্চেন আপনি অনায়াসে কারেক্ট করতে পারবেন। ওই যে বললাম না, যদি আপনি একটু চোখ কান খোলা রেখে পড়াশোনা করে থাকেন, আপনি যদি একটু বুঝে শুনে পড়াশোনা করে থাকেন, টপিক গুলো যদি একটু বোঝেন, তাহলে দেখা যাবে যে অনায়াসে আপনি 25টা কোশ্চেন কারেক্ট করতে পারবেন। তো 115টার মধ্যে একটা সাবজেক্ট, 10টা সাবজেক্টের মধ্যে একটা থেকেই যদি আপনি 25টা কোশ্চেন কারেক্ট করতে পারেন, তাহলে আর কি লাগে। তো সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে পরামর্শটা আমি দিব সেটা হলো, আপনি কনফার্ম কোন প্রশ্নগুলো জানেন আগে সেগুলো অ্যান্সার করে নিবেন। 200টার মধ্যে কনফার্ম কতটা হয়, একদম চোখ বন্ধ করে যেটা আপনি পারছেন শুধু দাগিয়ে যান, আর গোল্লা ভরাট করবেন আর পাশে দাগ দিবেন। এরপরে 200টার মধ্যে কয়টা হলো, এক রাউন্ড মানে একবার চোখ বুলিয়ে নেন, টোটাল কয়টা হলো। এরপরে যদি দেখা যায় যে আপনার 115টা হয়ে গেছে, তাহলে কনফিউজিং কোশ্চেন আপনার এড়িয়ে যাওয়াই ভালো। সর্বোচ্চ হয়তো আপনি আর 5টা কারেক্ট করার জন্য রিস্ক নিতে পারেন, যেটা আপনার হয়তো 200 এর মধ্যে বা 100 এর মধ্যে, মানে 100% বলছি, 100% এর মধ্যে আপনার 80-90% এর বেশি আপনাকে সাপোর্ট করবে আপনার আত্মবিশ্বাসটা। আপনি সেগুলোই শুধু এরকম ইয়ে করবেন, কিন্তু সেটা যেন আপনার আবার ওই 115টার মধ্যে আবার আঘাত না হানে। তাতে দেখা যাবে যে আপনার যতটা সম্ভাবনা ছিল আরো বেশি আপনি কি হয়ে গেলেন, পিছিয়ে পড়বেন। তো 115টা যদি হয় কারেক্ট, তাহলে আপনার আর বেশি টেনশন করার দরকার নাই। যদি ওভার কনফিডেন্ট থাকে যে এটা হওয়ার সম্ভাবনা শতভাগ না হলেও কাছাকাছি, সেই রকম আপনি কয়েকটা কোশ্চেন অ্যান্সার। একটু যারা শুনছেন আমাদের বন্ধুরা মার্চ ফরওয়ার্ডে একটু খেয়াল করবে, আমরা শুরু থেকে একেবারে সেই অগাস্ট থেকে একটা কথা বলে রাখছিলাম, আমরা শুধু কিন্তু সফল মানুষ নয়, আমরা ভালো মানুষ, রাইট পিপল তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। আমরা অনেকেই ধরেন জীবন যুদ্ধে কেউ বিসিএস ক্যাডার হব বা এক একজন এক এক কিছু করে, একেবারে কিছু না করেও আমাদের জীবন কিন্তু পার হয়ে যাবে। কিন্তু আমাদের লাইফে যতটুকু সম্ভব মৃতবোধ বজায় রেখে একজন ভালো মানুষ হওয়ার, ওই যে বললাম রাইট পিপল হওয়ার চেষ্টা করাটা আমার জায়গা থেকে, আপনার জায়গা থেকে আপনার সকলেরই কিন্তু এটা করা উচিত। যে বিষয়ে আপনার কর্ম নয় সে বিষয়ে কথা না বলাটাই উত্তম। একজন বলেছেন কনফিউশন দূর করার জন্য একটা পিডিএফ ফাইল দিলেই তো হয়ে যেত। আপনার কাছ থেকে নিশ্চয়ই এই বিষয়ে কেউ জানতে চায় নাই। আপনি কোনো জায়গায় সিদ্ধান্ত দিতে যাবেন না যে জায়গাটা আপনার নয়। মোটামুটি মনে রাখবেন, এখানে যারা এগুলো নিয়ে কাজ করছেন, আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি, আমরা অনেক দিন ধরে এই কাজগুলো করতে করতে কোন সময় কি দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, কতটুকু দেওয়া উচিত, কতটুকু অ্যাভয়েড করে দেওয়া উচিত, কোন প্রশ্ন গ্রহণ না করা উচিত, এই বিষয়গুলো করতে করতে আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। আপনি এখনো প্রিলিমিনারি পরীক্ষা হয়তো দেনই নাই বা দিয়ে যাচ্ছেন একজন ক্যান্ডিডেট হিসেবে, সুতরাং অন্য কোনো বিষয়ে কথা বলার সময় আপনার অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনি একটু খেয়াল করেন, এই যে কয়েকশো ছেলে মেয়ে এখানে কমেন্টের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেছে, আপনার মতো আপনি আর 10টা কমেন্ট বা আর একটা কমেন্ট আপনি খুঁজে পাবেন না। সুতরাং মানে স্বাভাবিক থাকুন, স্বাভাবিক স্ট্যান্ডার্ডটা মেনটেন করুন। ওভার কনফিডেন্ট হবে না, যেটা জানেন না সে বিষয়ে জ্ঞান দিতেও যাবে না, এটা উচিত নয়। আমি এখন ইয়ের কাছ থেকে আপনাদের যারা শুনছেন, আমাদের বন্ধুরা যারা শুনছেন এই আলোচনায়, তাদেরকে একটু বলতে চাই, তারা তো অনেকদিন ধরে পরীক্ষা, অনেকদিন ধরেই প্রিপারেশন নিয়ে যাচ্ছেন। আপনাদের প্রত্যাশী কেমন মনে হয় 200 এর মধ্যে স্ট্যান্ডার্ড মার্কস কত হতে পারে? কেউ কি লিখবেন? যেমন আমাদের মুস্তাফিজ স্যার বলেছেন 115-20 নাম্বার পেলে আপনি একটু রিজার্ভ হয়ে যাবেন, আপনি আর বেশি ঝুঁকি নেওয়াটা উচিত হবে না। আপনারা কি মনে করেন? আপনাদের এই বিষয়ে কি কোনো ধারণা আছে বা আপনারা যারা পড়ছেন তাদের কি কোনো স্ট্র্যাটেজি আছে? আমি তহিদ স্যারের কাছ থেকে জানতে চাইবো, আমাদের খুব প্রিয় একজন ভাই বা আমাদের প্রিয় একজন শিক্ষক, অনেকদিন ধরে আমাদেরকে পড়িয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। আমি তহিদ স্যারের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনার কি মনে হয় 35-এর মধ্যে, আমাদের মোস্তাফিজ স্যার বলেছেন 20-25টা তো হওয়াই উচিত একটা স্ট্যান্ডার্ড, উনি বলতে চেয়েছেন বাংলা 35 নাম্বারের মধ্যে কত নাম্বার একজনের পাওয়া উচিত বলে আপনি মনে করেন? ওভারঅল 200-এর মধ্যে কতটুকু দাগানো উচিত বলে আপনি মনে করেন? তৌহিদুর রহমান।
বাংলাটাকে আমরা যতটা সহজ মনে করি আসলে ঠিক ততটা কিন্তু সহজ না। কারণ বাংলাটাকে সহজ মনে করার বড় একটা কারণ হচ্ছে বাংলা প্রশ্ন পড়েই বুঝে ফেলি যে উত্তর কি চাওয়া হয়। কিন্তু ইংরেজিটাকে আমাদের কঠিন মনে হওয়ার কারণ বড় হচ্ছে যে মাঝে মাঝে আমরা প্রশ্ন পড়ে ইংরেজিতে কি চাই সেটা বুঝি না। তো এই দৃষ্টিতে কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম যে বাংলাটাকে একটু হয়তো ভাবি ঠিক আছে পড়লেই পারবো এই পড়লেই পারবো করতে গিয়ে যে বাংলাটার পড়া হয়ে ওঠে না। আর ইতিহাস বাংলা যেসব সাহিত্যের পাঠ গুলো আছে এটা কিন্তু এত সহজ না। এটা মনে রাখতে গেলে অনেক বিষয় স্টাডি করতে হয়, অনেক বেশি পড়তে হয়। তো যেহেতু বাংলাতে 35 মার্কসের একটা অনেক বড় একটা মার্কস আছে, তো এখান থেকে আসলে স্ট্যান্ডার্ড মার্কস হচ্ছে 27 থেকে 28 পাওয়াটা স্ট্যান্ডার্ড মার্কস। যদি আপনি 27 থেকে 28 পেয়ে যান তাহলে ধরে নেবেন যে আপনার বাংলা প্রিপারেশন খুব ভালো আছে এবং আপনি খুব বাংলায় খুব ভালো পরীক্ষা দিয়েছেন। আর আপনার যদি মার্কসটা যদি আবার 25-এর নিচে আসে, ধরেন আপনি 23 বা 22 পেয়েছেন বা পাচ্ছেন, তার মানে ধরে নেবেন যে আপনার মানে প্রিপারেশনটা মাঝামাঝি লেভেলের আছে। আর এর নিচে যদি আসেন তাহলে অবশ্যই ইয়ান অফ সি বলতে হবে। মনে রাখবেন যে মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনোই যারা মধ্যমানের স্টুডেন্ট থাকে তারা কিন্তু কখনোই চান্স পায় না। কারণ কি এখানে যারা মানে সুপিরিয়র হয় বা সর্বোচ্চ দিকে আগিয়ে থাকবে তাদেরকে নেওয়া হবে। বিষয়টা এমন না যে যারা এখানে মানে 50 পেয়েছেন বা 40 পেয়েছেন তাদের সবাইকে নেবে, বিষয়টা এমন না। যে একটা নির্দিষ্ট মানে লিমিটেশন থাকে যে এই লিমিটেশনের মধ্যে নেওয়া হবে। তো সেই দৃষ্টিতে আমার মতে বাংলাতে যদি আপনি মানে 26, 27 বা 28 এরকম মার্কস পান তাহলে মনে রাখবেন যে বাংলা জোন আপনি সেফ জোনে আছে। আর যদি কাট মার্কসের কথা বলি তাহলে কাট মার্কসের কথার দিকে অবশ্যই আমি মোস্তাফিজ স্যারের সঙ্গে একমত পোষণ করবো যে 115 মার্কসটা এটা খুব স্ট্যান্ডার্ড কাট মার্কস। এটা পাইলে আপনি অবশ্যই রিটেনের জন্য টিকে যাবেন আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ তৌহিদ স্যার। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কারক বিভক্তি সিলেবাসে নাই, এক্ষেত্রে কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন কি হয় 35তম বিসিএস থেকে 42তম বিসিএস এর প্রশ্ন স্টাডি করে আমরা কি পাই? স্যার আমি প্রশ্নটা শুনতে পাইনি, যদি আরেকবার। মানে কারক বিভক্তি বা এরকম কয়েকটা টপিক আছে যেগুলো ঠিক সিলেবাসে নাই, কিন্তু সেখান থেকে কি প্রশ্ন হয়? 35তম বিসিএস থেকে 42তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন আজকাল তো অ্যাকচুয়ালি হয়নি, এই 6-7টা বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন স্টাডি করে আপনার কি মনে হয়েছে কারক বিভক্তি থেকে কি প্রশ্ন হয়, বা পিএসসি যেগুলো উল্লেখ করে দেয় নাই টপিক সেখান থেকে প্রশ্ন হয় কিনা এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। সেখান থেকে পেয়েছি যেগুলো থেকে মানে নির্ধারিত করে দেয়নি সেখান থেকে প্রশ্ন হয় না বললেই চলে। তবে আমরা কিন্তু সবগুলোই পড়াই, কারণ আমরা কখনো একটা স্টুডেন্টকে ধরে নেই না যে আপনি শুধু বিসিএস পরীক্ষা দেবেন। আপনি কিন্তু ব্যাংক জবে পরীক্ষা দেবেন, আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগে পরীক্ষা দেবেন, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ের জবে পরীক্ষা দেবেন। আমরা আপনাকে এমন ভাবে তৈরি করি যেন আপনি যে কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে থাকেন। নামটা দিয়ে রেখে বিসিএস, কিন্তু আমরা কিন্তু বিসিএস এর নাম ধরে সবকিছু আপনাকে পড়ানোর চেষ্টা করি। কারণ আমরা কেউই জানি না যে আপনি কোথায় চান্স পাবেন। যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন আপনি ফলো করবেন যে ঠিক আছে হ্যাঁ কারক বিভক্তি থেকে প্রশ্ন আসে না, ওকে তাহলে আমি পরীক্ষার 2 সপ্তাহ আগে আমি কারক বিভক্তি পড়বো না। আমি দেখছি যে সমাজ থেকে প্রশ্ন আসছে তাহলে আমি সমাজ থেকে পড়িয়ে যাব। আমি দেখছি যে ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন আসছে আমি ধ্বনিতত্ত্ব পড়বো। এই সাজেশন বানানোর কাজটা হচ্ছে আপনার। আপনি বিগত 5 বছর বা 10 বছর প্রশ্ন অ্যানালাইজ করে দেখবেন যে কোনগুলো পরীক্ষায় আসে কোনগুলো পরীক্ষায় আসে না। আর তার চেয়েও বেশি শর্টকাট সিস্টেম, আপনার যে কোনো একজন মেন্টর থাকতে পারে, সেটা বাংলার যে কোনো কোচিং সেন্টার হতে পারে বা আমরা হতে পারি, আমাদেরকে নক করতে পারেন বা বলতে পারেন যে বিশেষ কোনো শর্টকাট সাজেশন কি হতে পারে বা কোন টপিক গুলো বেশি গুরুত্বপূর্ণ, এইটা আপনি জেনে নিতে পারেন। তবে আমার দৃষ্টিতে আপনার এই মুহূর্তে সবগুলো টপিকসই টাচ করে যাওয়া উচিত, কারণ আপনি শুধুই যে বিসিএস পরীক্ষা দিবেন বিষয়টা এমন না, আপনি অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, শুভকামনা রইল আপনার জন্য। আমাদের আগামীকাল হচ্ছে 9 মার্চ, আগামীকাল কনফিউশন জোন, মার্চ ফরওয়ার্ড কনফিউশন জোন, বিসিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আগামীকাল আমাদের সাথে থাকবেন আমাদের ইংরেজি বিষয়ের 2জন শিক্ষক, আপনাদেরকে পড়িয়েছেন, ক্লাস নিচ্ছেন অনেকদিন ধরেই। একজন হচ্ছেন শাহান স্যার, আরেকজন হচ্ছেন বদরুল হাসান স্যার। 2জন শিক্ষক থাকবেন কালকে আমার সাথে। আপনাদের ইংরেজির যত প্রশ্ন, যত কনফিউজিং টার্ম আপনাদের আছে, প্রশ্ন আপনাদের আছে, সেগুলো আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আপনারা আগামীকাল ঠিক 9টা 15 মিনিটে কনফিউশন জোন বিসিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার প্রোগ্রামে সবাই থাকবেন, সে আহ্বান জানাচ্ছি। এবং যারা আজকের আমাদের 2জন অসাধারণ শিক্ষকের সাথে, আমাদের মোস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যার, 2জনে খুবই ভালো শিক্ষক,
আপনারা নিশ্চয়ই ওনাদের ক্লাস করেছেন, তাদের সম্পর্কে খুব ভালো করে জানেন। আমার খুব বেশি বলার কিছু নেই। আমাদের দুইজন শিক্ষকই দারুণ বলেছেন। অনেকগুলো কনফিউজড এরিয়া আমাদেরকে ওনারা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি বা কিভাবে আমাদের চিন্তা পরিধিটাকে কিভাবে উন্মুক্ত রাখা উচিত পরীক্ষায় প্রশ্ন উত্তর দানের ক্ষেত্রে, এই বিষয়গুলোর উপরে সচেতন করেছে। আশা করি আপনারা যে গাইডলাইন গুলো দিয়েছেন, এই যে পরীক্ষার 10 দিনের মতো বাকি আছে, এর মধ্যে এগুলো যথাসম্ভব আপনারা সবাই ফলো করবেন। বিশেষ করে পরীক্ষার হলে 19শে মার্চ পরীক্ষার হলে আপনারা এইগুলো কাজে লাগাবেন, এই পরামর্শগুলো কাজে লাগাবেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কালকে এই প্রশ্নের উত্তরটা আমি আমাদের এই লাইভ যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে কমেন্ট বক্সে গিয়ে আমি আবার নিজে চেক করব। আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনি কয়টি পর্যন্ত দাগাতে চাচ্ছেন? যদিও দাগানোর বিষয় অনেক কিছুর উপর নির্ভর করে, বৃত্ত ভরাট করার বিষয়। আপনাদের পরিকল্পনা কি? আপনারা যে রিসেন্ট মডেল টেস্ট গুলো দিচ্ছেন সেখানে কতটা পর্যন্ত আপনারা দাগান, এটা এই জন্য জানাবেন। কালকে আমি যখন আলোচনা করব, আলোচনার সময় এই বিষয়ে যারা ভালো বুঝেন, ভালো পারেন, এই বিষয়ে আমাদের নলেজ কি, আমাদের অভিজ্ঞতা কি, সেই বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং যারা 41তম বিসিএস পরীক্ষা দিবেন, তারা নিজেরা তো অবশ্যই মার্চ ফরওয়ার্ডের সদস্যভুক্ত হোক অথবা না হোক, আমরা চাই এক্সাম স্কিলটা আমাদের সকলের মধ্যে গড়ে উঠুক। এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে, এক্সাম অ্যাপ্রোচ সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা সকলেই কালকে 9টা 15 মিনিট আমাদের আলোচনায় থাকবেন। আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমাদের মুস্তাফিজ স্যার এবং তৌহিদ স্যারকে, যারা এতক্ষণ প্রায় 1.5 ঘন্টার আলোচনায় যারা সাথে ছিলেন। আমাদের বন্ধুরা যারা পরীক্ষার্থী বন্ধু, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।